নারদ মুনি যার নাম তিনি হচ্ছেন বাবা ভক্তের মানে ভগবানের ভক্ত। হ্যাঁ, তাই আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি তিনি বড় জ্ঞানী গুণী তপন হাজরা নামে জানি বাবা। তাই তিনি একজন তত্ত্বের মহারাজ, তত্ত্বের সাগর বললেও চলে। তিনি বাবা তত্ত্ব গানে গাই। তাই আজকে সেই মহাজন ব্যক্তিকে পেয়েছি আসরে, তার কাছে কিছু জানবো, কিছু বোঝে নেব। তাই আজকে বিপক্ষের ভাবুককে একটা ভূমিকা দিতে চাই আর আমি একটা ভূমিকা নিতে চাই। যদি বলেন ভূমিকাটা কোথায়, ওই তো বললাম, একদিকে থাকবেন ভক্ত নারদ ঋষি আর একদিকে থাকবেন দেবের দেব মহাদেব যিনি আমাদের ভোলানাথ, যাকে পুজো করতে গেলে মাত্র বেলপাতায় একটি দিবেন, তিনটা থাকে একটা পাতায় বাবা, আর কিছু চাই না। বেলপাতা দিয়ে 2 ফোঁটা নয়নের জল ফেলে যদি সেই মহাদেবকে আমরা স্মরণ করতে পারি, আমার বাবা না এসে আর থাকতে পারে না গোমা। তাই আমার মহাদেব কোনো কিছুই চায় না, তার চাওয়ার বাবা কোনো কিছুই নাই। তাই আজকে একটা সুন্দর করে ছোট্ট গান ধরতে চাই, যে গানটা হচ্ছে বাবা বাউলের গান। বাউল গানে যাকে বলা হয়, বাউল সুরে গানখানি ধরবো আর মনের মতো করে আমি তাকে জিজ্ঞাসাবাদ করে যাব। তাই আজকে জিজ্ঞাসাটা কোথায়? ওমা, আমি দেশ বিদেশে সব জায়গায় গিয়েছি বুঝলেন, সকাল থেকে আপনাদের এখানেই ছিলাম। সকাল থেকে সারাটা জায়গা খুঁজেছি, অনেক জায়গা খুঁজেছি মা, কোথাও এই শিব ভোলানাথের দেখা পাইনি। ভাগ্য ফলে এই ময়নার কমিটি দাদারা বাইনা করেছে বলে আজকে দেখা পেলাম এই প্যান্ডেলে। কি বাবা, তাই তো? যদি বাইনা না করতো এই ভোলানাথ মামার দেখা পাওয়া যেত না, তাই তো? তাই আজকে আমি সেই ভোলানাথের কাছে জানতে চাই, হে ভোলানাথ গোসাই, তোমাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও দেখা পাই নাই। ভাগ্য ফলে সুকান্তির কমিটিরা বাইনা করেছে বলে তোমার দেখা পেলাম এই প্যান্ডেলে। তাই তোমার কাছে কিছু কথা জানতে চাই, তুমি বাটা কোথায় ছিলে, জবাব দিবে এই প্যান্ডেলে। হ্যাঁ, তাই গান ধরি, সুন্দর করে জিজ্ঞাসাবাদ করি, কেমন মা? হ্যালো হ্যালো, ওই আমি একাই অধীনে ঘুরে বেড়া, ও মামা তোমায় সব জায়গায় খুঁজেছি কিন্তু দেখা পাই নাই। তুমি কোথায় ছিলে, তুমি এই কথাটা বলে যাবে আমায় খুলে। ওই আমি একাই অধীনে, আমি একাই অধীনে ঘুরে বেড়াই, ও মামা পাই না তোমার দর্শন। বলো কোন কোন দেশে মামা 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 করেছো ভ্রমণ।
দেখি মামার যে সব নিত্য অর্ধচন্দ্র তিলক মালা, মামা তুমি কোন দেবতার পুত্র? তোমার গলায় দেখি হাড়ের মালা, গলায় দেখি হাড়ের মালা, বাকছাল পড়ো কি কারো? এই বেটার মাথা খারাপ হয়ে গেছে মা, সত্যি বলি। ইনি একজন ভগবান, যদি মাথা খারাপ না হয় তাহলে কি বেটা আর সেই হাড়ের মালা পরে গলায়? হ্যাঁ, হাড়ের মালা পরে, বাকশাল পরে। যদি মাথা ভালো থাকতো সেটা কি আর পড়তো? হ্যাঁ, তাই তোমার কাছে জানতে চাই, তুমি হাড়ের মালা পড়ো, বাকশাল পড়ো, কারণটা কি? জবাবটা যেন খাঁটি খাঁটি পাই, নইলে কিন্তু এই আসরে আজকে সারাসারি নাই বাবা। ওরে বাবা, তুই মালা পরবি পর বেটা, পৃথিবীতে এত সোনার মালা আছে, সোনার মালা আছে, হিরে আছে, মুক্ত আছে, চাঁদি আছে, অনেক কিছু আছে, তাই না মা? হ্যাঁ, অনেক মালা পাওয়া যায়, তারপরেও সব শেষে কম দামি মালা আছে মা, সিটি গোল্ডের মালা। যে মালা অল্প টাকায় 10 টাকাতেও হয়, 100 টাকাতেও হয়, কি হয় তো? হ্যাঁ, এখন সোনা বাক্সে ভরে দিয়ে ওগুলো পরে বেড়ায় সবাই, সত্যি বলছি তো হয়। কিন্তু তারপরেও ভোলানাথ বাবা কোথাও মালা খুঁজে পায় নাই, পড়েছে কি? হাড়ের মালা। আরে বেটা পড়লি পর, কিন্তু হাড়ের মালাটা পড়লি কারণটা কি? তাই তো? হ্যাঁ, আবার এত কিছু জামা কাপড় থাকতে এখন বাবা অনেক ছোট ছোট জামা পাওয়া যায়, যদি গরম লাগে মা, এখন কোনটা মেয়ে কোনটা ছেলে চেনা যায় না। হ্যাঁ, সত্যি বাবা, এখন রাস্তা দিয়ে যদি হেঁটে যাবেন দেখবেন একটা ছেলে যে ড্রেস পরে আছে সেইটা মেয়েও পরে আছে, পেছন থেকে দেখে তাদের কাউকে চিনতে পারবেন না। যেমন আমার সঙ্গে যিনি আজকে গান গাইছে বাবা, তার চুল দেখবেন আমার সমানই, আমার থেকে বুঝি বড়ই হবে, চেনা যায়? বলেন দেখি, পিছনে যদি ঘুরে থাকে ওকে শাড়ি পরাই, আমিও ঘুরে থাকি উনিও ঘুরে থাকে, তাহলে চিনতে পারবেন? কেউ চিনতে পারবেন না। তাই আমি আজকে এই সভাতে বলে যাই, বাজারে হাটে এমনকি শপিং মল আছে বড় বড়, ওখানে তো ভালো জামা কাপড় পাওয়া যায়। আরে বেটা বড় জামা পরতে ইচ্ছা করে না, মানলাম নাইটি পরবি না, শাড়ি পর, শাড়ি পরবি না, পেটিকোট পর, ওইটা পরবি না, তার ভিতরে আরো ছোট ছোট জামা প্যান্ট আছে, আর বলছি না কি মা, সেইগুলো পর, জামা কাপড় তো খারাপ না, সেগুলো না পরে মা একটা বাঘের ছাল ঝিলে আর ওটা পরে থাকছে। তাই তোমার কাছে জানতে চাই, ওগো ভোলানাথ গোসাই, তুমি বাঘের ছালটা পড়লে তার কারণটা কি? তার জবাবটা যেন পাই খাঁটি খাঁটি। কোন কোন দেশে মামা করেছো ভ্রমণ, কোন কোন দেশে মামা করেছো ভ্রমণ, করেছো ভ্রমণ, করেছো ভ্রমণ, করেছো ভ্রমণ, করেছো ভ্রমণ। দেখি মামার যে সব কাণ্ড, ও মামা তুমি নিজেই হও ভণ্ড, বলো 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 মামা, মামা তোমার শ্বশুরের ছাগলের মুন্ড। আবার দেখি আরে কাণ্ড,
মেয়ে বিয়ে করছেন, ছাগলের মেয়েকে বিয়ে করছেন, খারাপ কথা না, জানতে হবে তো ব্যাপারটা। ছাগলের মেয়েকে কি কেউ কোনোদিন বিয়ে করে মা? আপনাদের গ্রামে আছে? হ্যাঁ, ছাগল আর মানুষ দিনরাত তফাৎ। তারপরেও এই ভোলানাথ বেটা কি করেছে না, একখানে ছাগলের মেয়েকে বিয়ে করেছে বাবা। আমি তো হয় ভোলানাথের ভাগ্নে। এখন আমি যদি মামার বাড়ি যাই, যদি যাওয়ার ইচ্ছা করে, তাহলে মামার বাড়ি যেতে গেলে আমি যদি দাদুর জন্য খাবার নিয়ে যাই, কি নিয়ে যেতে হবে মা? আমার দাদু যদি ছাগল হয় তার জন্য কি নিতে হবে? ঘাস, তাই তো? ঘাস নিয়ে যেতে লজ্জা করে না আমার? তাই আমি তোমার কাছে জানতে চাই, ওগো ভোলানাথ গোসাই, তুমি বিয়ে করলে পৃথিবীতে কি আর মেয়ে পেলে না? ছাগলের মেয়েকে বিয়ে করলে আমার মান সম্মান সব খেলে। হ্যাঁ, ভাগ্নের মাথায় কিন্তু চাপ আসে মা। বিয়ে করতে যাই যদি, তাহলে দেখবেন ভাগ্নেকে কিন্তু দুধ কলা খাওয়ায়, তাই না? হ্যাঁ, আগে নাকি ভাগ্নাকে সামনে বসতে হবে, তারপরে মামার বিয়ে হবে। অনেক ঘটনাই ঘটে, কিন্তু অথচ জানি না আমি। অত শত জানি না, কিন্তু হয় কি হয় না, বরকর্তা। তাই আমি তোমার কাছে আজকে জানতে চাই, পৃথিবীতে কিচ্ছু খুঁজে পাও নাই, অন্য মেয়েকে দেখতে পাও না, নেংড়িকে বিয়ে করবি, নইলে একটা কানা মেয়েকে বিয়ে করবি, তাও আমার মনটা শান্তি পেত। কিন্তু তা না করে বেটা ছাগলের মেয়েকে বিয়ে করলে কারণটা কি? হ্যাঁ, তুমি মহাপুরুষ বলে, তুমি দেবতাদের দেবতা বলে ছাগলের মেয়েকে বিয়ে করবার আমরা মেনে নেব? আমরা কি শিক্ষা পাবো? হ্যাঁ, আমরা কি শিক্ষা পাবো? আমরা সাধারণ মানুষ। তাই তো তোমার কাছে প্রথমবারে একখানা জিজ্ঞাসা রয়, তুমি কি কারণে ছাগলের মেয়েকে বিয়ে করলে, তার জবাবটা যেন পাই। দ্বিতীয় জায়গায় দেখতে পাই ও মা, তিনি আবার কি করে, শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য তো গায়েই মাখে, ভাং ধতুরা খাই, তার মাথার বাবা বুদ্ধি বাবা নাই। হ্যাঁ, তার মাথার বুঝি ঘিলু শুকায় গেছে। যদি না শুকায়, একজন ভগবান হয়ে কি আর শ্মশানে মরা খায়? হ্যাঁ, বলেন দেখি আপনারা। ও মা, কন্যা, তিনার যদি মাথা ঠিক থাকতো তাহলে কি মরা খেত? মরা কেউ খায় কি? পচা গন্ধ। তাই কি মরা কি কেউ খায়? তুমি ভোলানাথ হয়ে তুমি মরা খেলে, বেটা তোমার মাথায় কি ছিল না বুদ্ধি? হ্যাঁ, তাই তোমার কাছে জানতে চাই, তুমি মরা খেলে কি কারণ, তার জবাবটা দিও মনেরই মতো। একবার সবাই মিলে নিতাই গৌর হরিবল 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 হরিবল। আরে কথা জিজ্ঞাসা করি, বলো 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 মামা, মামা তুমি নাকি ত্রিপুরারি? আরে কথা জিজ্ঞাসা করি, বলো 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 মামা, তুমি নাকি ত্রিপুরারি? ও তুমি বিয়ে করতে গিয়ে মামা, বিয়ে করতে গিয়ে মামা, ও মামা, মামা শাশুড়িকে দেখাই মদন। সি সি সি। হায় হায়, মরে যাই লাকটি মা, মরে যাই। কি লজ্জার কথা মাগো, বলতেও ইচ্ছা করে না। সত্যি এই মামা আমার মান সম্মান তো খেয়েছে, বাবা সারা পৃথিবীর লোককেও মাতিয়ে দিয়েছে।
ও মা, বাড়িতে যদি শালাশালি থাকে তাদের সামনে একটু কাণ্ড করা যায়, তাই তো? তাদের সামনে একটু ইয়ার্কি ফাজলামো করা যায়, কিন্তু শাশুড়ি তো ইয়ার্কির পাত্র নয় বেটা, তবুও তো কিন্তু শাশুড়ির সামনে দেখাইছিস আসলে জিনিস। মানে মানা যায় না, শাশুড়ি ইয়ার্কির পাত্র না। এই বেটা দেখাবি দেখা, বাড়ির ভিতরে অনেক শালি আছে তো, মানে ভোলানাথের কিন্তু অনেক শালি, অভাব নাই। বাড়িতে এতগুলো শালি থাকতে শালিকে না দেখিয়ে শাশুড়িকে দেখালি, বেটা জবাবটা যেন মনের মতো পাই। তোমার কথা তো আমার বলতে লজ্জা লাগে। কোন কোন দেশে মামা করেছ ভ্রমণ, কোন কোন দেশে মামা করেছ ভ্রমণ, করেছ ভ্রমণ, করেছ ভ্রমণ, তুমি করেছ ভ্রমণ, করেছ ভ্রমণ। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাউলের আলোচনা। আজকের পালাশি বিনারদ পাশে জানাই, আপনারা বসে বসে শুনিবেন সবাই। আমার নাম হলেন নারদমণি, পরিচয় দিলাম আমি, শুনিলেন এখনই। এই পর্যন্তই আমি এখন এই পর্যন্ত সারি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, বলুন হরি হরি, সবাই বলুন হরি হরি, হরিবল 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 হরিবল। আজকে মনের মতো পাইছি মা, আজকে তো হবেই কিছু একটা। আজকে মারামারি হবে, ঠ্যাঙ্গাল লাঠি কাটাকাটি, কথাই হবে কাটাকাটি, আর লাঠি দিয়ে হবে মারামারি, কিন্তু রক্ত বেরোবে না। রক্ত বেরোবে না, কিন্তু আজকে হবে মা। কেন বলছি? আজকে স্বামীকে মামা বানাইছি, ভাবতে পারছেন? হ্যাঁ, স্বামীকে মামা বানাইছি, কতটা বোঝার আছে। তাই আজকে যখন বাড়িতে বাবা ঝগড়া করতে পারি না, এখানেও পাইছি মনের মতো করে একটা ঝগড়া করেই যাবো। হ্যাঁ, তাই আজকে একটা ছোট্ট করে আমার ভোলানাথের চরণে গান দেই, আর দেখি ভোলানাথকে পাঠাই। ভোলানাথ হয়তো আমার উপর রেগে গেছে গো মা, হ্যাঁ বলা যায় না। পাগলা ছাগলা মানুষ তো কিচ্ছু বলে না, একদম ভোলা, একদম সিধা সাধা মানুষ। আবার যখন রাগ রেগে যায় তখন আকাশ পাতাল মা কাঁপে, দেখবেন মাটি টাটি ফেটে যায়, মোবাইলে টিভিতে দেখা যায় না, একদম পুরা কেঁপে যায়। কিন্তু আপনারা সাবধান, আপনারা সাবধান। ভোলানাথ আসরে নাচতে নাচতে কোন দিকে যে যাবে তার নৃত্য বাবা ভয়ঙ্কর। তিনি যখন নৃত্য করে চারদিকে অন্ধকার দেখতে পাই, তার কথা বাবা বলা যাবে না। তাই আপনারা সাবধান। তাই একখানে গান শোনাই। তাই একখানে ভোলানাথের শিবরাত্রির গান গেয়ে শোনাই, কেমন? আমি শুনলাম নাকি ভাই আজ শিব চতুর্দশী, আরে ঠান্ডা লেগে বুড়ো শিবে হলো সর্দি কাশি। মানে ভোলানাথকে এত জল ঢালছে মা, এখন কিন্তু ঠান্ডা লেগে আছে। ভোলানাথের কি আছে না, জল ঢেলেছে শিবরাত্রির দিন, পরশু দিন, তাই তো সবাই জল ঢেলেছে। জল ঢেলে ভোলানাথকে ঠান্ডা লেগে গেছে, এখন ভোলানাথকে গরম করতে হবে কি? হ্যাঁ, ভোলানাথ ও ভোলানাথ, চতুর্দশী শুনলাম নাকি ভাই আজি শিব
চতুর্দশী ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলানাথ ও ভোলানাথ ভোলানাথ ও ভোলানাথ ভোলানাথ ও ভোলানাথ ভোলানাথ ও ভোলানাথ একবার ভোলানাথের নামে সবাই মিলে হরি বল হরি বল হরি বল। দাদা একটু ভোকালটা বাড়াবে সাউন্ডটা রিভার্ব করে দেবে একটু। কুমারীরাই উপোস করে বাবার কাছে করছে যে কামনা বুড়ি হতে চললাম বাবা বিয়ে কি হবে না আহা! কুমারীরা বাবার কাছে করছে যে কামনা বুড়ি হতে চললাম বাবা বিয়ে কি হবে না বেল পাতায় আর গঙ্গা জল ঢালছি রাশি রাশি বেল পাতায় আর গঙ্গা জল ঢালছি রাশি রাশি ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলানাথ ও ভোলানাথ ভোলানাথ ও ভোলানাথ ভোলানাথ ও ভোলানাথ ভোলানাথ ও ভোলানাথ। মায়ের একটু হাতে তালি দিয়ে না আনন্দ করো কেমন হ্যাঁ বাবা। যুবক যুবক ছেলেরা দেখো বাবার মাথায় মারছে কত বেল তাই না দেখে বুড়ো শিবের হয়েছে হাত ফেল। যুবক যুবক ছেলেরা দেখো বাবার কাছে করছে যে কামনা লেংড়ি করি বুড়ি একটা জোগাড় করে দাও না। হ্যাঁ, আমার যুবক যুবক ভাইরা জল ঢালতে যায় মা জানো মনে অনেক আশা নিয়ে। হ্যাঁ, যখন যাদের বিয়ে হয় না এখনকার যুগে মা এমন হয়েছে আস্তে এখনকার যুগ এমন হয়ে গেছে বাবা সত্যি বলছি কুমারী মেয়ে পাওয়া যায় না গো। হ্যাঁ, আর যার যার বাড়িতে আছে তার বাড়ি আবার বুড়ি হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না কেন জানেন এখনকার যুগে দেখতে পাই আমি বেশি বেশি বউদের সঙ্গে ছেলেরা পালিয়ে যায় হয় না বাবা বেশিরভাগ বউয়েরা ছেলেদের সঙ্গে যায় তার জন্য কুমিরের মেয়েরা থাকলেও ঘরে থাকে বাবা বুড়ি হয়ে যায় বাড়িতে বসে বসে খারাপ না কিন্তু কথাটা সত্যি কি বাবা তাই তো মিথ্যা বলছি না তো। যুবক যুবক ছেলেরা দেখো বাবার কাছে করছে যে কামনা লেংড়ি ঘড়ি বুড়ি একটা জোগাড় করে দাও না বেল পাতায় আর গঙ্গা জল ঢালছি রাশি রাশি বেল পাতায় আর গঙ্গা জল ঢালছি রাশি রাশি ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলানাথ ও ভোলানাথ ভোলানাথ ও ভোলানাথ ভোলানাথ ও ভোলানাথ ভোলানাথ ও ভোলানাথ। ছোট ছোট বাচ্চারা দেখো বাবার মাথায় মারছে কত বেল তাই না দেখে বুড়ো শিবের হয়েছে হাত ফেল।
রাশি রাশি বেল পাতায় আর গঙ্গা জল ঢালছি রাশি রাশি ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলা না ও ভোলা না 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 শুনলাম নাকি ভাই আজি শিব চতুর্দশী শুনলাম নাকি ভাই আজি শিব চতুর্দশী ঠান্ডা লেগে বুড়ো শিবে হলো সর্দি কাশি ভোলা না ও ভোলা না 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 ভোলা না ও ভোলা না। তাই এবার আসছেন ভোলানাথ গোসাই শুনুন যে কয়েকখানা জিজ্ঞাসা করে গেছি আমি যেন জবাবটা পাই পরিপাটি তাই আসছেন ভোলানাথ শুনুন শিবের কণ্ঠে গান করবেন আমি যেন গাইতে পারি গান মানুষ রূপেই তো ভগবান কি বলেন মা আপনারা সকলে ভগবান অবশ্যই আমি সেই জায়গায় দাঁড়িয়ে গাইছি গান আজকের পালা একদিকে দেবের দেব একদিকে আর একদিকে হচ্ছে নারদ মুনি মানে সম্পর্কে ওনার হচ্ছে আমি মামা আর আমার হচ্ছে ভাগ্নে তাই আজকে তপন হাজরা নামটা বাদ দিয়ে আজকে ভোলানাথের ভূমিকাটা আমাকে দিয়ে কয়েকখানা জিজ্ঞাসাপত্র করে গেছে দান ধরে ধরে এক এক করে করতে চাই সমাধান প্রথম জিজ্ঞাসা করে গেল আপনারা শুনলেন এখনই ভালো আমি একাবদিন ঘুরে বেড়াই পাই না মামার দর্শন কোন কোন দেশে মামা তুমি করেছো ভ্রমণ স্বর্গ মর্ত আকাশ পাতাল সব জায়গায় খুঁজলাম মামা তোমাকে আমি কোথাও দেখতে পেলাম না ভাগ্য ফলে এই সুগন্ধিগির কুমটিরা বায়না করেছিল বলে আজকে নাকি দেখা পেয়েছে আপনাদের এই প্যান্ডেল তো মানুষের বাড়ি যদি মানুষ আসে কথা বলার আগে না হলে একটা বসতে দেওয়ার লাগে তাই তো ও দেখা পাইছে মনের মতন গুটি ছাইড়ে দিছে হ্যাঁ ছিলা কোন জায়গায় মামা তুমি আমার কথা নিবা পরিষ্কারভাবে একটু জবাব দিবা স্বর্গমর্ত আকাশ পাতাল সব জায়গায় খুঁজেছি তোমার কোথাও দেখতে পাই নাই তাহলে তুমি ছিলা কোন জায়গায় একটু পরিষ্কারভাবে যেন জবাবটা পাই এক নম্বর জিজ্ঞাসা গেল দুই নম্বর আমার কাছে বলে গেল কি দেখি মামার যে সব নৃত্য অর্ধচন্দ্র তিলকমালা মামা তুমি কোন দেবতার পুত্র তোমার গলায় দেখি হারের মালা বাকশাল পর কি কারণ ও মামা তোমার কাছে জানতে চাই বাগের শাল পরো কেন হারের মালা পরো কেন যেই হারের মালাটা পরেছো সেটা মানুষের হার না পশুর হার একটু আমার কথা নেবে পরিষ্কারভাবে একটু খুলে কবে তাই তো বাবা দুই নম্বরে গেল তিন নম্বরে বলে গেল দেখি মামার যেসব কাণ্ড মামা তুমি নিজেও হভণ্ড তোমার শ্বশুরের কেন ছাগলের মুন্ড আমি নাকি শ্মশানে গিয়ে মরা খেলাম কি কারণ আমি যদি মরা না খেতেন তাহলে আপনারা কেউ গান শুনতে পারতেন একটু বুকে হাত দিয়ে বলুন তো মা হ্যাঁ সেই জায়গায় অবশ্যই যাব তার আগে পরিষ্কারভাবে একটু কথাগুলো একটু খুলে কব আমি যদি সেদিন মরা না খেতাম তাহলে আমরা কেউ থাকতাম না এই তপন হাজরাও গান গাইতো না আপনারাও এই ধরাতে থাকতেন না সব ওই অসুরগুলো এসে বসবাস করত কি বলেন বাবা এই হচ্ছে ব্যাপার তারপরে বলে গেছে আর এক কথা জিজ্ঞাসা করি বলো মামা তুমি নাকি ত্রিপুরারি আর পারলাম না কইতে আমি নাকি বিয়ে করতে গিয়ে আমার শাশুড়ি মাকে আমি একটা ভালো জিনিস দেখাইছি আরে বেটা দেখছিস দেখ একটু গোপন করে রাখ তা বলো তুই এতগুলো মা বোনের সামনে কয়ে দিলি সি 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 শোনেন আমাকে ভুল বুঝবেন না যা কিছু করেছে ভোলানাথ সবাই বেটার জন্য
দেবের দেব মহাদেব একজন সাধু, একজন যোগী, একজন ত্যাগী। দেবের দেব মহাদেবের মতন আর কোনো দেবতা নাই। এই জন্য ৩৩ কোটি দেবতার দেবতা যিনি, পরম বৈষ্ণব বলে তাকে মানি। যিনি পরম বৈষ্ণব হয় সে কি এরকম আচরণ করতে পারে? বা এই ধরায় সব কিছু করেছে এই নারদ বেটার জন্য। এই বেটা যদি না থাকতো তাহলে এত কিছু হইতই না। তাহলে এক এক করে উত্তরগুলো দিতে চাই, একটু মন দিয়ে শুনবেন সবাই। সময়ও বেশি নাই, কেননা উত্তর দিতে একটু সময় লাগবে। কেননা প্রশ্ন যদি করতে 1.5 ঘন্টা লাগে তাহলে উত্তর দিতে ম্যাক্সিমাম 2.5 ঘন্টা লাগবে বাবা, হ্যাঁ নাকি? তো যাক, মায়েরা যখন রান্না করতে বসেন, হাড়ির মধ্যে যখন চাল দেন, ভাত কিন্তু সব টিপা লাগে না, চালগুলো টিপার লাগে। একটা চাল টিপলেই বোঝা যায় যে সব ভাত হয়ে গেছে। তো আপনাদের সামনে আমি বড় করতে চাই না, ছোট ছোট করে আমি উত্তরগুলো দিতে চাই। ধরো ভাই, একটু সুরে ছন্দে যেতে চাই। নারদমণি একটু মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবো আমি ছিলাম কোন জায়গায়। তাহলে আমি ছিলাম কোন জায়গায় এক এক করে আমি তুলে ধরতে চাই। আজকে ভোলানাথের চরণ তলে আমরা এসেছি। স্বয়ং দেবের দেব মহাদেব আমার বাবা রয়েছেন এখানে, আর তার চরণ তলেই আমরা সকলেই এসেছি। আর জিজ্ঞাসা করে গেছে, বাবা দেখো হরিবল হরিবল কেমন। হ্যালো হ্যালো। ওই আমার মনের দেখো, ওই আমার মনের দুঃখ কেউ বোঝে না, ওই আমার মনের ব্যথা কেউ বোঝে না। ওই না জানে শুধু নারায়ণ। ও নারায়ণ, একটু মন দিয়ে শোনো। ওই না জানে শুধু নারায়ণ নারায়ণ নারায়ণ। ওরে আমি দেশ বিদেশে ঘুরি ভাগি না, ওরে ভাগি না, ওই না তোর মামিরই কারণ। কি বাবা, তুই স্বর্গ মর্ত আকাশ পাতাল সব জায়গায় খুঁজেছিস, কিন্তু কোথাও দেখতে পাস নাই। তাহলে আমি ছিলাম কোন জায়গায়? সেদিন তোর মামিকে কাঁধে করে নিয়ে আমি শূন্যের উপরে ছিলাম, সেটা তোরা কেউ জানিস না, জানে শুধু আমার সেই নারায়ণ। কি বাবা, সব জায়গায় খুঁজেছে কিন্তু শূন্যের উপর তো খুঁজিস নাই, তাহলে পাবি কেমন করে? ওরে আমি দেশ বিদেশে ঘুরি ভাগি না, ওরে ভাগি না, ওই না তোর মামির কারণ। আমি দেশ বিদেশে ঘুরি ভাগি না তোর মামির কারণ। আমি দেশ বিদেশে ঘুরি ভাগি না তোর মামির কারণ। আমার মনের দুঃখ কেউ বোঝে না, আমার মনের ব্যথা কেউ বোঝে না, জানে শুধু নারায়ণ। আমি দেশ বিদেশে ঘুরি ভাগি না তোর মামির কারণ। আমি দেশ বিদেশে ঘুরি ভাগি না তোর মামির কারণ। একবার ভোলানাথের নামে সবাই মিলে মায়েরা হুলুর ধ্বনি দাও, নিতাই গৌর হরি বলো হরি বলো।
শিবকে নিমন্ত্রণ না করে। দক্ষ রাজাটা কে মা? দক্ষ রাজা হচ্ছে সতীর বাবা, ভোলানাথের শ্বশুর। এই দক্ষ রাজা ঘরে 60খানা মেয়ে জন্মগ্রহণ করেছিল। এই দক্ষ রাজার ঘরে 60খানা মেয়ে ছিল। এই বড় মেয়ের নাম ছিল সতী, কথাটা খাঁটি। এই সতীকে বিয়ে করেছিল দেবের দেব মহাদেব। পিতার অনুমতি ছাড়া সতী করলেন না দেরি, ভোলানাথকে বিয়ে করলেন তাড়াতাড়ি। সেদিন থেকে দক্ষ রাজা ভোলানাথকে সহ্য করতে পারতেন না। কেন? তিনি ভেবেছিলেন যে ভালোই একজন রাজার সঙ্গে তাকে বিয়ে দেবেন, কিন্তু সেটা করে নাই। যিনি শ্মশানে মশানে থাকে, সোনার কৈলাস ত্যাগ করে যে সাপ ব্যাগ নিয়ে খেলা করে, সেই দেবের দেব মহাদেবকে সতী বিয়ে করেছিল বলে এই জন্য তিনি সহ্য করতে পারে না এই ধরাতলে। তাই একদিন দক্ষ রাজা যজ্ঞের আয়োজন করলেন। কি যজ্ঞ মা? সেই যজ্ঞের নাম হচ্ছে শিবহীন যজ্ঞ। শিবহীন যজ্ঞ কেন? তিনি শিবকে সহ্য করতে পারে না, শিবের কথা তিনি শুনতে পারে না। একদিন যজ্ঞের আয়োজন করলো। যজ্ঞের আয়োজন করার জন্য নিমন্ত্রণর কিছু কাঠ জোগাড় করল। একটা মানুষকে তো নিমন্ত্রণ না করলে আসবে না। তাহলে নিমন্ত্রণর দায়িত্বটা কাকে দেওয়া যায়? এই নারদ মুনিকে খবর পাঠালেন। নারদ মুনি সেখানে আসলেন। দক্ষ রাজা করলেন না দেরি। সেই দক্ষ রাজা নারদ মুনিকে বললেন তাড়াতাড়ি, হে নারদ ঋষি, তুমি আমার কথা নাও, যে যেখানে দেবদেবীরা থাকুক না কেন তাদেরকে তুমি নিমন্ত্রণ বার্তাটা পৌঁছে দাও। নারদ মুনি করলেন না দেরি, দক্ষ রাজাকে বললেন বরাবরই, ঠিক আছে দাদু, যায় যে যেখানে থাকুক না কেন আমি সবাইকে নিমন্ত্রণ করে আসব। যেদিন নারদ মুনি নিমন্ত্রণ দিতে যাচ্ছে, পিছন দিক থেকে দক্ষ রাজা ডেকে ডেকে বলছে, ওরে নারদ, তুই আমার কথা নিবি, পরিষ্কারভাবে একটু শুনবি। মনে পেয়েছি যন্ত্রণা, ভুল করেও শিবকে তুই নিমন্ত্রণ করবি না। তুই 33 কোটি দেবতাকে সকলকে নিমন্ত্রণ করবি, কিন্তু তুই ভুল করেও শিবকে নিমন্ত্রণ করবি না। নারদ মুনি সেদিন বলেছিল দক্ষ রাজার কাছে, দাদু, সে তোমার বড় জামাই, বলতে আমার অসুবিধা নাই, সবাই সেখানে আসবে, অথচ তোমার মেয়ে জামাই আসবে না, এটা কেমন দেখায় বলো তো দেখি। সেদিন দক্ষ রাজা জোর গলায় বলেছিল, আমার বড় মেয়েকে আমি মেয়ে বলে মানি না, আমার জামাই বলেও তাকে আমি স্বীকার করি না। তাই তোকে নিষেধ করে দিচ্ছি, তুই ভুল করেও তুই ভোলানাথকে নিমন্ত্রণ করবি না। নারদ মুনি করলেন না দেরি, নিমন্ত্রণ দিতে ছুটলেন তাড়াতাড়ি। যে যেখানে দেবতারা আছে সবাইকে নিমন্ত্রণ করেছে। নারদ মুনি এখন ঠিক কৈলাস দিয়ে যাচ্ছে। ডেকে ডেকে নারদ মুনি বলছে কি, যে মামার বাড়ি নিমন্ত্রণ দিতে নিষেধ করেছে, কিন্তু মামার বাড়িতে যাওয়ার নিষেধ করে নাই। কি বলেন মা? দেখেন শয়তানটা কেমন, এয়ারপ্লেনটা হচ্ছে কেমন। সবাইকে নিমন্ত্রণ করা হলো, মনের মধ্যে একটু খটকা বাঁধলো, পাশে মামার বাড়ি, অনেকদিন ধরে মামা মামির ঝগড়াঝাটি দেখি নাই, মনে আছে ভাবো আমি চলে বলে কৌশলে গিয়ে একটু মামা মামির একটু গন্ডগোল বাঁধাবো। এর একটি হচ্ছে প্লেন। কি বলি আপনাদের ধারে? নারদ মুনি এখন মনে মনে চিন্তা করে, নিমন্ত্রণ দিতে নিষেধ করেছে, কিন্তু মামার বাড়ি যাওয়ার তো নিষেধ করে নাই, তাহলে আমি সেখানে যেতে চাই। নারদ মুনি করলেন না দেরি, নারদ মুনি ভোলানাথের কাছে গিয়ে হাজির হলেন তাড়াতাড়ি। ডেকে ডেকে বললেন, মামা তুমি কেমন আছো গো? নারদকে দেখে ভোলানাথ খুশি হলেন। নারদকে বললেন, নারদ, অনেকদিন পরে এসেছিস আমার ধারে, বল তুই কেমন আছিস? নারদ মুনি কয়, আমি ভালো আছি মামা, তুমি কেমন আছো সেটা কও। কয়, আমি তো ভালোই আছি, তো বল কেমন আছিস? নারদ মুনি এখন ডেকে ডেকে কয়, মামা আমি ভালোই আছি, কিন্তু শরীরটা ভালো নাই। কেন রে? দেখেন ওখানে গন্ডগোলটা বাঁধাচ্ছে কিভাবে। দেখেন ভোলানাথ কিন্তু সাধু মানুষ, ওগুলো বিষয় কিছুই জানে না, অথচ বলছে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। এখন শিব জিজ্ঞাসা করে, কেন কি হয়েছে? ও মামা তুমি জানো না? কয়, না আমি তো কিছু জানি না। কয়, সত্যি করে বলো তুমি জানো কি না জানো?
অথচ ভোলানাথ কিছুই জানে না। জানে মা? হ্যাঁ, নারদমণি খোসা মেরে ওর মুখ থেকে কথাটা শুনতে যাচ্ছে। দেখেন কেমন তাহলে শয়তান। ভোলানাথ চুপচাপ আছে। কি হয়েছে তোর বল? বলছে মামা তুমি সত্যি বলছো জানো না? বলছে না। বলছে তোমার শ্বশুর বাড়ি কত বড় যজ্ঞের আয়োজন, সেখানে সবাই আসবে, তুমি সেখানে যাবো না মামা? কয় ইচ্ছা তো করে কিন্তু যাবো না শ্বশুর বাড়ির ধারে। কেন? কয় দেখ নারদ, একবার না দুইবার না অনেক কয়েকবার গিয়েছি, আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তাই মনে পেয়েছি যন্ত্রণা, তোর মামি আর আমি জীবনও আর ভুল করে শ্বশুর বাড়ি যাব না। নারদমণি ডেকে ডেকে কয় মামা, শ্বশুর হচ্ছে বাবার মতন, বাবা দুই চারটা কথা বলতে পারে, ওইভাবে রাগ করলে কি চলে? দেখেন কিভাবে পটাচ্ছে। নারদ ডেকে ডেকে যখন ভোলানাথকে বললেন, ভোলানাথ তখন ডেকে ডেকে নারদকে বলছে, নারদ তুই আমাকে যতই কথা বল, আমি একবার না দুইবার না অনেক কয়েকবার গিয়েছি, আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তাই মনে পেয়েছি যন্ত্রণা, আমরা ভুল করেও সেখানে যাব না। নারদমণি বুঝতে পারলেন মামাকে এই ওষুধে কাজ হইল। তাহলে মনে আছে ভাবো, আমি মামির কাছে যাব। কেন মেয়েদের মন একটু মমের মতন হয়তো। হরিবল হরিবল। নারদমণি করলেন না দেরি, সঙ্গে সঙ্গে চলে গেলেন সতীর কাছে তাড়াতাড়ি। সতীকে ডেকে বললেন মামি তুমি ভালো আছো তো? সঙ্গে সঙ্গে সতীকে নারদকে দেখে খুশি হয়ে বলল, মা ভাগিনা ভালো আছে, তুই কেমন আছিস বল। নারদ ডেকে ডেকে বলছে মামি আমি খুব ভালো আছি, কিন্তু শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। কেন রে কি হলো? ও মামি তুমি জানো না আমার শরীর কিসের জন্য ক্লান্ত হলো? বলছে সত্যি? বলছে আমি জানি না। বলছে দেখো তোমার বাবার বাড়ি কত বড় যজ্ঞের আয়োজন, তোমার দেবদেবীরা ওখানে আসবে, কত করবে গমন, তোমার বোনেরা আসবে, সেখানে কত ঋষি মুনিরা আসবে, তুমি সেখানে যাবা না? সতী ডেকে ডেকে বললেন নারদের কাছে, নারদ ইচ্ছা তো করে কিন্তু কি করব বল, একবার না দুইবার না অনেক কয়েকবার গিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাই মনে পেয়েছি যন্ত্রণা, ভুল করেও আর বাবার বাড়ি যাব না। নারদ ডেকে ডেকে কয় শোনো মামি, মেয়ের বাড়ি যাবা, বাবার বাড়ি যাবা, বাবা দুই চারটা কথা বলতেই পারে, রাগ করলে কি চলে? তুমি আমার কথা নিবা, তুমি কিন্তু আজকেই আমার সঙ্গে যাবা। ও মা, সতী নারীকে চিনা যায় কেমন করে একটু শুনুন। নারদ ছলে বলে কৌশলে সতীকে নিয়ে যাওয়ার জন্য কত মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু একটাই কথা বলেছে সতী, ভুল করেও যাব না। যখন বললো যে বাবা দুই চারটা কথা বলতেই পারে, চলো বাবার ধারে, ওরকম রাগ করলে কি চলে? সেদিন সতী বলেছিল ভাগিনা ঠিক আছে শোন, সতী নারীকে কিভাবে চেনা যায়, কিভাবে বোঝা যায়? সেদিন সতী বলেছিল নারদের কাছে, নারদ তুই একটু দাঁড়া, আমার স্বামী ছাড়া তো কেউ নাই, তাহলে আমি মনে আছে ভাবো আমার স্বামীর কাছে গিয়ে আমি একটু অনুমতি নিব। সতী করলেন না দেরি, স্বামীর কাছে গিয়ে অনুমতি নিলেন তাড়াতাড়ি। ওগো স্বামী তুমি আমার অন্তর্যামী, তুমি আমার কথা লও, আজকে বাবার বাড়ি যাব, তুমি আমাকে সেই অনুমতিটুকু দাও। সেদিন ভোলানাথ বলেছিল সতী তুমি সেই দিনের কথাকে ভুলে গেছো? কত কাঁদিয়েছে, কত দুঃখ দিয়েছে, আবার তুমি সেই বাবার বাড়ি যেতে চাচ্ছ? সেদিন সতী বলেছিল দেখো স্বামী তুমি আমার অন্তর্যামী, আজকে বাবা করেছে যজ্ঞের আয়োজন, কত দেব দেবীরা মুনিরা সেখানে করবে গমন, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই, কোনোদিন আমার আশা জাগে নাই, কিন্তু আজকে তোমার কাছে অনুমতি চাচ্ছি, তুমি আমার কথা নাও, তুমি আজকের দিনটার জন্য তুমি আমাকে অনুমতি দাও, আমি একটু যাব, সেখানে গিয়ে যজ্ঞেতে প্রবেশ করব, সেই স্বামীর জন্য যজ্ঞ হচ্ছে, আমি সেখানে গিয়ে অবশ্যই যাব। সেদিন ভোলানাথ বলেছিল ভুল করেও সেখানে যাওয়া চলবে না। সতী বলছে যাব, ভোলানাথ বলছে যেতে দেব না, সতী বলছে যাব, ভোলানাথ বলছে যেতে দেব না, এই নিয়ে দুজনের গন্ডগোল লেগে গেল। সতী করলেন না দেরি, কালীর রূপ ধরলেন তাড়াতাড়ি। কি রূপ? এমন একটা রূপ ধরলেন, রূপটা নিজের হাতে নিজে খড়গ নিয়ে নিজের মুন্ডুটা নিজেই ছেদন করে দিলেন, মানে কেটে দিলেন রাগের চোটে। ভোলানাথ বলছে যাওয়া চলবে না, সতী করলেন না দেরি,
সেই কথা সহ্য করতে না পেরে নিজের হাতে নিজে খড়গ নিয়ে নিজের মুন্ডুটা কেটে দিলেন তাড়াতাড়ি। যখন এই মুন্ডুটা কেটে দিল, সঙ্গে সঙ্গে সতী বাম হস্তে সেই মুন্ডুটা নিয়ে থাকলো, আর গলা থেকে দুটো রক্তের শিরে গিয়ে তার মুখের মধ্যে পড়লো। নিতাই গৌর হরি হরি বলো, হরি বল হরি বল। তাহলে এই মূর্তিটা দেখা যায় না, রাস্তাঘাটে দেখা যায় না বাবা, দেখা যায় তোমা? সেদিন সতী কি করেছিল? সেদিন নিজের হাতে নিজে খড়গ নিয়ে নিজের মুন্ডুটা কেটেছিল, আর দুটো রক্তের শিরে গিয়ে মুখের মধ্যে পড়লো। এই দৃশ্য দেখার পরে ভোলানাথের যায় মাথা ঘুরে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে থাকলো। নারদ মুনি করলেন না দেরি, বলছে মামি এই সুযোগের সুযোগ, চলো এখন আমরা যাই তোমার বাবার বাড়ি। দেখেন ছলে বলে কৌশলে সতীকে বাবার বাড়ি নিয়ে গেল। দক্ষ রাজা যজ্ঞের মধ্যে ছিল। সতীকে যখন দেখতে পেল, সঙ্গে সঙ্গে শিবের সম্বন্ধে নানান কথা বলতে শুরু করলো। ওরে কুলোটা মেয়ে, যাকে আমি ভালোবাসি না, যার কথা আমি সহ্য করতে পারি না, যে শ্মশানে মশানে থাকে, সাপ ব্যাং নিয়ে খেলা করে, ছাই ভস্য গায়ে মাখে, তার থাকার কোনো ঠিক ঠিকানা নাই, তুই তাকে বিয়ে করেছিস, তোদের তো আমি নিমন্ত্রণ করি নাই, তোদের কি লজ্জাটুকুও নাই? সেদিন সতী কেঁদে কেঁদে বলেছিল বাবার কাছে, বাবা তুমি আমাকে মেরে ফেলো, তুমি আমাকে কেটে ফেলো, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু মনে পেয়েছি যন্ত্রণা, আমি যেই স্বামীকে ভগবান বলে মানি, তার সম্বন্ধে কথা আমি তোমার মুখ দিয়ে একটুকু শুনবো না। সতী বারবার বলেছিল যে আমার স্বামীর সম্বন্ধে তুমি আমাকে কোনো কথা বলো না। সঙ্গে সঙ্গে দক্ষ রাজা দুর্বল জায়গাটা পেলেন, শিবের সম্বন্ধে আরো কিন্তু কথা বলতে শুরু করলেন। সতী চোখের জলে ভাসতে ভাসতে বললেন, হে ভোলানাথ, হে অন্তর্যামী, হে জগৎ স্বামী, যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আমি এই জায়গায় আসতাম না। তোমার মতন কথা, তোমার মতন স্বামী পেয়ে তোমার সম্বন্ধে আমার কথা কর্ণে আসতো না। সেদিন কেঁদে কেঁদে সতী বলেছিল, কাকে? ভোলানাথকে। যদি আজকে তোমার কথা শুনতাম, তোমার কথা মানতাম, তাহলে এই জায়গায় আসতাম না, তোমার সম্বন্ধে আমার কথা আর শোনা হতো না। তো যেহেতু স্বামী নিন্দা আমার কর্ণে পৌঁছে গেছে, মনে আছে ভাবো বাবা, তুমি যেই যজ্ঞের আয়োজন করেছো, সেই স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে আমি যজ্ঞের মধ্যে আমার প্রাণ বিসর্জন করব। সতী সেদিন সেটাই করেছিল। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে ওই যজ্ঞের মধ্যেই তিনি দেহ রেখেছিল। কি বলেন মা? তাই তো? যখনই যজ্ঞের মধ্যে ঝাঁপ দিল, সতী তো মারা গেল। নারদ মুনি গিয়ে এখন চিন্তা করলো, আমি তো নিয়ে আসছি, আমি তো ফাঁসত পড়ে যাব। নারদ মুনি করলেন না দেরি, ভোলানাথের কাছে চলে গেলেন তাড়াতাড়ি। ভোলানাথকে গিয়ে খবর দিলেন, মামা মামি আর নাই। আচ্ছা বলেন তো দেখি বাবা, এখানে আপনারা গান শুনতে এসছেন, এখন হঠাৎ করে যদি কানের মধ্যেই আসে যে একজন আপনার বউকে মারে ফেলছে, আপনার মাথা কি ঠিক থাকবে? কি বলো? সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে যাবে। যখনই নারদ মুনি খবরটা দিল মামি আর নাই, ভোলানাথ করলেন না দেরি, সেদিন রুদ্র রূপ ধরেছিলেন তাড়াতাড়ি। যখনই শুনলো মামি আর নাই, সতী আর নাই, সেদিন রাগ হয়ে ভোলানাথ কি করেছিল, ডাইন দিকের জটা ছিঁড়ে মাটির মধ্যে মারলো, সেখান থেকে একটা দৈত্য সৃষ্টি হলো যার নাম হচ্ছে বীর। বাম দিকের জটা ছিঁড়ে যখন মাটির মধ্যে মারলো, ওখান থেকে আর একটা দৈত্য সৃষ্টি হলো যার নাম ভদ্র। এই বীর আর ভদ্রকে সৃষ্টি যখন করলো, বীর আর ভদ্র গিয়ে ভোলানাথের কাছে বলল, বাবা আমাদের কিসের জন্য সৃষ্টি করলে, কিসের জন্য আমাদের ডাকলে, আমার কথা নাও, তুমি আমাকে সেই কথাটা কও। সেদিন রাগ করে ভোলানাথ বলেছিল, শোন, তোরা দক্ষ রাজার বাড়ি যাবি, তোর মাকে যেখানে পাঠিয়েছে তোরা সেই দক্ষ রাজার বাড়ি গিয়ে যজ্ঞের মধ্যে তছনছ করে দিবি, কাউকে ছাড়বি না। সেদিন ভোলানাথের কথা শোনার পরে বীরভদ্র করলেন না দেরি, দুইজনে দুটো খড়গ নিয়ে ছুটলেন দক্ষ রাজার বাড়ি। দক্ষ রাজার বাড়ি যখন গেল, যারা যারা যুদ্ধ করতে এলো, অনেকে মারা গেল, অনেক দেবতারাও এলো, তারা যুদ্ধ করতে করতে তারাও পালিয়ে চলে গেল। সামনে পাইছে দক্ষ রাজাকে, ওরে বেটা তুই আমার মামিকে যেখানে পাঠিয়েছিস, মনে আছে ভাবো, আমিও তো সেখানেই পাঠাবো।
বীরভদ্র করলেন না দেরি। দক্ষ রাজা ছিল ঋষি, তার চুলের মুঠি ধরে বীরভদ্র তার গলার মধ্যে কোপ দিলেন তাড়াতাড়ি খড়গ দিয়ে। যখনই কোপ দিল, দক্ষ রাজার মাথাটা গিয়ে যজ্ঞের মধ্যে পড়ে গেল। তাহলে মাথা পুড়ে ছাই হয়ে গেল, ধরটা থাকলো মাটির মধ্যে। কি বলি আপনাদের ঠাই। একটু পরে ভোলানাথ আসলো সেই জায়গায়। কেমন করে এসেছিল মা জানো? যারা সত্যিকারে ভালোবেসে থাকে, সতী সতী বলে কাঁদতে কাঁদতে ভোলানাথ সেই জায়গাতে আসে। সতী দেখছে সতী চুপচাপ মরে পড়ে আছে। যিনি পরম বৈষ্ণব, একজন সাধু, সেই ভোলানাথ চোখের জলে ভাসতে ভাসতে বললেন, সতী সতী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি ছাড়া যে আমার একা চলা বড় দায়। সতী সতী বলে পাগল হয়ে গেছে দেবের দেব মহাদেব। সতী সতী বলে পাগল হয়ে গেছে। চোখের জলে ভাসতে ভাসতে সতীকে যখন কাঁধে নিল, কাঁধে করে নিয়ে ভোলানাথ যখন যাচ্ছিল, ইতিমধ্যে তার শাশুড়ি গিয়ে সম্মুখে দাঁড়ালো। বুক ভরা ব্যথা নিয়ে ভোলানাথ সতীকে কাঁধের মধ্যে রেখেছে, আর ঠিক সময় তার শাশুড়ি মা সামনে এসে দাঁড়িয়েছে। এদিকে সতী চলে গেছে, চোখের জলে ভাসছে। এদিকে শাশুড়ি এসে বলছে, বাবা তুমি আমার জামাই, আমার বলতে অসুবিধা নাই। বাবা তুমি আমার কথা ধরো, আমার স্বামীর প্রাণ তুমি রক্ষা করো। বাবা তুমি আমার কথা নাও, তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। সেদিন ভোলানাথ শাশুড়ির চোখের জল দেখে থাকতে পারলেন না, আর ফাঁকে সেদিন বলেছিল, ঠিক আছে মা, আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারি, কিন্তু যেই কাটামুন্ড যজ্ঞের মধ্যে পুড়ে ছারকার হয়ে গেছে সেটা তো এনে দিতে পারবো না, কিন্তু কথা দিলাম তাই যাও রাজবাড়ির বাইরে উত্তর শিয়রে যদি কোনো জীব শুয়ে থাকে তার কাটামুন্ড এনে লাগিয়ে দাও, তোমার স্বামী আবার ভালো হয়ে যাবে। ভোলানাথের কথা শোনার পরে প্রহরীরা করলেন না দেরি, রাজবাড়ির বাইরে গেলেন তাড়াতাড়ি। রাজবাড়ির বাইরে গিয়ে দেখলেন কি একটা ছাগল শুয়েছিল। কি বাবা, ছাগল যখন শুয়েছিল প্রহরীরা করলেন না দেরি, সেই ছাগলের মাথাটা কেটে এনে ওই দক্ষ রাজার সঙ্গে সেটিং করলেন তাড়াতাড়ি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে বোঝা গেল না, আমি রাজার মেয়েকে বিয়ে করেছিলাম না ছাগলের মেয়েকে বিয়ে করেছিলাম? বাবা আপনারা এবার বিচারটা করেন। কি মা, ওই যে পাগলটা যে বলে গেল যে মামা দেশে কি মেয়ে ছেলে ছিল না, তুমি ছাগলের মেয়েকে বিয়ে করলে? কি বাবা, তাহলে আমি একজন রাজার মেয়েকে বিয়ে করেছিলাম। কেমন বোঝা গেল? আরো অনেক কথা আছে, বলতে চাই আপনাদের ফাঁকে, বাজাও তো দেখি দাদা। হরিবল নিতাই গৌর হরিবল 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 হরিবল। দেশ বিদেশে ঘুরি ভাগনা তোর মামির কারণ, আমি দেশ বিদেশে ঘুরি ভাগনা তোর মামির কারণ। নিতাই গৌর হরি হরি বলো হরি বলো হরি বলো। শোনো শোনো নারদ মুনি তোমার জানাই, ওরে তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই। বলে গেছে দেখি মামার যেসব নিত্য অর্ধচন্দ্র তিলক মালা, মামা তুমি কোন দেবতার পুত্র? তাই তো বাবা,
চাঁদ একটা না দুইটা আমার কাছে বলে গেছে, ও মামা তোমার কাছে জানতে চাই, আকাশে একটা চাঁদ দেখতে পাই, তোমার ললাটে একটা চাঁদ দেখতে পাই, তাহলে মূলত চাঁদ কি দুইটা না একটা? একটু পরিষ্কার ভাবে যেন জবাবটা পাই, তাই তো বাবা? তাহলে চাঁদ কয়টা এটা একটু পরিষ্কার করেই বলতে চাই আপনাদের কাছে বরাবরই। দক্ষ রাজার 60খানা মেয়ে ছিল, আপনাদের সম্মুখে একটু আগে বললাম। কশ্যপ মুনি বিয়ে করেছিল 13টা, দেবের দেব মহাদেব বিয়ে করেছিল সতীকে, তাই তো? কি বলি আপনাদের ঠাই, এইভাবে বিয়ে করতে 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 দক্ষ রাজার ঘরে 27খানা মেয়ে পড়েছিল। কি বলি আপনাদের ঠাই, সেদিনই চন্দ্রলোক থেকে চন্দ্র এসেছিল মেয়ে দেখার জন্য, চন্দ্র এসেছিল। তো চন্দ্র তো অপরূপ দেখতে সুন্দর বাবা। কি আমরা যখন পূর্ণ চাঁদ আকাশে দেখতে পাই তখন সবাইকে কিন্তু ভালো লাগে, লাগে না মা? লাগে তো না খারাপ লাগে? এটা কথাবার্তা ক আমার শোনা মা, রূপা মা তো কই নেই। তাহলে চন্দ্র সেদিন করে নাই দেরি, ওই দক্ষ রাজার এসেছিলেন বাড়ি কিসের জন্য? মেয়ে দেখার জন্য। যখন মেয়ে দেখার জন্য এলো, 27খানা কন্যা দক্ষ রাজার ঘরে ছিল। যখনে চন্দ্রকে সবাই দেখতে পায়, এই চন্দ্রের রূপ দেখে 27খানা মেয়ে পাগল হয়ে যায়, পাগল হয়ে গেল। বাবাকে পার্সোনাল ভাবে ডেকে ডেকে বলল, বাবা যদি বিয়ে করতে হয় তাহলে মনে আছে ভাবো, আমরা 27টা বোন, আমরা চন্দ্রকে বিয়ে করব, তাই আমার কথা ধরো, আমাদের চন্দ্রের সঙ্গে বিয়ে দাও, তোমার কাছে বলতে চাই ভালো। কি বলি আপনাদের ঠাই, সেদিন দক্ষ রাজা করলেন না দেরি, দক্ষ রাজা চলে গেলেন চন্দ্রের কাছে তাড়াতাড়ি। চন্দ্রকে গিয়ে বললেন, চন্দ্রদেব তুমি আমার কথা নেবা, পরিষ্কারভাবে আমার কথাগুলো একটু শুনবা। আমার ঘরে আছে 27খানা মেয়ে, তুমি আমার কথা ধরো, তুমি এই 27খানা মেয়েকে তুমি গ্রহণ করো। সেদিন চন্দ্র বারবার বলেছিল, কি বলেছিল মা? যে ভুল করেও সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি বিয়ে করতে এসেছি একজনকে, কিন্তু বাদ বাকি মেয়েগুলোকে তো আমি গ্রহণ করতে পারবো না। যদি বিয়ে করতে হয় তাহলে আমি তোমার একটা মেয়েকে বিয়ে করব। সেদিন চন্দ্র যখন এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে দক্ষ রাজা মেয়ের কাছে এই কথাটা গিয়ে আবার বলল। সেদিন মেয়েদের চোখের জল দেখে দক্ষ রাজা আর থাকতে পারলেন না ফাঁকে। সেদিন চন্দ্রের কাছে এসে বলল, চন্দ্রদেব যদি তুমি আমার 27টা মেয়েকে গ্রহণ না করো তাহলে আমি একজন ঋষি, মনে পাবো তাপ, তোমাকে আমি করব আজকে অভিশাপ। তুমি অভিশাপ চাও না তুমি আমার 27টা মেয়েকে চাও? এবার তুমি একটু বেঁচে নাও। সেদিন চন্দ্র যাতে ভুল করে ওই অভিশাপটা না দেয়, এই জন্য সেদিন বলেছিল, ঠিক আছে আমি গ্রহণ করব, তোমাকে করে দিচ্ছি মানা, তুমি ভুল করেও তুমি আমাকে অভিশাপ করো না। সেদিন চাপে পড়ে চন্দ্রদেব করলেন না দেরি, 27টা কন্যাকে গ্রহণ করেছিলেন তাড়াতাড়ি। 27টা মেয়েকে যখন বিবাহ করলো চন্দ্রলোককে নিয়ে চলে গেল। একদিন 2 দিন এইভাবে কয়েকটা বৎসর কেটে গেল। এই 27টা মেয়ের মধ্যে থেকে একজন বেশি ভালোবাসতো একটা মেয়ে, তার নাম হচ্ছে রোহিণী। এই রোহিণীকে মানে চন্দ্রদেব প্রচন্ড ভালোবাসতো, সময় দিত, মনের কথা বলতো, আর বাদ বাকি বোনগুলো একটু জ্বলতো। তো এইভাবে একদিন 2 দিন দেখতে দেখতে অনেক দিন চলে যায়। একদিন সব বোনগুলো এক জায়গায় হয়ে সবাই চোখের জলে ভাসে ধরায়। বনে বনে জিজ্ঞাসা করে, ওরে বোন, স্বামী বলে যাকে মানি, স্বামী বলে তাকে জানি, কিন্তু স্বামী তো আমাদের সবার, কিন্তু আমাদের স্বামী আমাদের কাছে থাকে না, আমাদের কথা শোনে না, আমাদের সময় দেয় না, এইভাবে তো আর বেঁচে থাকা যায় না, চল আমরা বাবার কাছে গিয়ে এই কথাটা একটু খুলে বলি। ও মা, কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে চোখের জলে ভাসতে ভাসতে বাবার বাড়ি আসে, কোনো মা বাবা কি সহ্য করতে পারবে? পারবে মা? অবশ্যই মনটা খারাপ হয়ে যাবে, যাবে কি না? হ্যাঁ, মেয়ে চোখের জলে আসলো, ব্যাপারটা কি? কি বলি আপনাদের ঠাই, সেদিন মেয়েগুলো চোখের জলে ভাসতে ভাসতে এসে যখন বাবার কাছে নালিশ দিলেন, বাবা তুমি এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিলে যেই ছেলে আমাদের ভালোবাসে না, আমাদের কথা রাখে না, আমাদের সময় দেয় না, সব থেকে একজনকে বেশি ভালোবাসে, সেটা হচ্ছে তোমার মেয়ে রোহিণীকে। তাই মনে পেয়েছি যন্ত্রণা, এইভাবে তো আর বেঁচে থাকা যায় না,
তাই তোমার কাছে এসেছে, তুমি একটা বিচার করে দাও। কি বলি আপনাদের ঠাই? এই কথা শোনার পরে দক্ষ রাজার সঙ্গে সঙ্গে রাগ ধরে নারদ মুনিকে খবর পাঠালেন। নারদ মুনিকে ডেকে ডেকে বললেন, নারদ যাও চন্দ্রকে খবর দাও, চন্দ্র যেখানেই থাকুক না কেন যেন আমার সঙ্গে এসে দেখা করে। নারদ মুনি করলেন না দেরি, চন্দ্রকে গিয়ে খবরটা দিলেন তাড়াতাড়ি। চন্দ্রদেব করলেন না দেরি, শ্বশুরের কাছে আসলেন তাড়াতাড়ি। শ্বশুরকে যখন এসে প্রণাম করলো, সেদিন চন্দ্রকে ডেকে ডেকে দক্ষ রাজা বলল, ওরে পাপিষ্ট, তুই আমার মেয়ের চোখের জল ঝরিয়েছিস। তুই না একদিন কথা দিয়েছিলিস যে মেয়েদের জীবনও কষ্ট দিবি না, সুখে রাখবি, জীবনেও কষ্ট দিবি না। তাহলে আজকে আমার মেয়েদের চোখের জল তুই ঝরিয়েছিস, মনে পেয়েছি তাপ। আজকে তোকে করব অভিশাপ। যেই রূপের তুই বড়াই করিস, আজ থেকে তোকে অভিশাপ করলাম, এই রূপে তোর যক্ষা রোগ ধরবে। যক্ষা রোগটা কি মা? ক্ষয় রোগ। পূর্ণচন্দ্র ছিল, সঙ্গে সঙ্গে দক্ষ রাজা অভিশাপ করলো, সেই অভিশাপটা চন্দ্রকে লেগে গেল। সেদিন চন্দ্র চোখের জলে ভাসতে ভাসতে বলেছিল, বাবা মনে পেয়েছি যন্ত্রণা, তুমি ভুল করো, আমাকে এই অভিশাপ করো না। তুমি যেটা ভুল বুঝছো, কই আমি তোমার মেয়েদেরকে তো জীবনেও কোনোদিন খারাপ চাই না, তাদেরকে তো প্রচণ্ড ভালোবাসি। কেউ যদি এখন বিনা দোষে এসে তোমার কাছে নালিশ জানায়, এটার তো দোষ আমি নাই। তাই মনে পেয়েছি যন্ত্রণা, তুমি ভুল করো, আমাকে তুমি অভিশাপ করো না। তুমি যেই মুখে অভিশাপ করেছো, সেই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। সেদিন দক্ষ রাজা বলেছিল, আমি একজন ঋষি, আমার মুখ থেকে যেহেতু ব্রহ্মবাক্য বেরিয়ে গেছে, সেটা নেওয়া কোনোদিন সম্ভব না। মনে পেয়েছি তাপ, তোকে করেছি অভিশাপ। এক এক করে তোর এই রূপ ক্ষইতে ক্ষইতে তুই মাটিতে পড়বি, তুই এক এক করে মারাও যাবে। কি বলি আপনাদের ঠাই? চন্দ্র সেদিন চোখের জলে ভাসতে 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 রাজবাড়ি থেকে যেদিন বেরিয়ে গেল, সব দেবতারা চিন্তা করলো, পূর্ণচন্দ্র ছিল, ক্ষইতে ক্ষইতে যখন অর্ধেক হয়ে যায়, সব দেবতারা চিন্তা করে ধরায়, চন্দ্র যদি না থাকে তাহলে তো অসুবিধা আছে, তাহলে চন্দ্রকে বাঁচাতে হবে। তাহলে চন্দ্রকে কিভাবে বাঁচান যায়? দেবরাজ ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। দেবরাজ ইন্দ্র এ হচ্ছে দেবতাদের রাজা। ওই দেবরাজ ইন্দ্রকে যখন বলা হলো যে তুমি তো দেবতাদের রাজা, তাহলে তুমি আমার কথা ধরো, চন্দ্রকে তুমি রক্ষা করো। সেদিন দেবরাজ ইন্দ্র বলেছিল যে আমার পক্ষে সম্ভব না, যে অভিশাপ করেছে সে একজন ঋষি, এই অভিশাপ থেকে আমার মুক্ত করার ক্ষমতা নাই। কি বলি আপনাদের ঠাই? সবাই চিন্তা করলো, তাহলে কি করা যায়? বলছে একটা উপায় আছে। উপায়টা কি বাবা? এই অভিশাপ থেকে একজনই মুক্ত করতে পারে, সেটা হচ্ছে দেবের দেব মহাদেব, যার নাম মহাকাল, যার নাম মৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে করেছে জয়, যার কাছে মৃত্যু আসতে পারে না, একমাত্র সেই পারে এই চন্দ্রকে রক্ষা করতে বিশ্বের চরাচর। কি বলি আপনাদের ঠাই? চন্দ্র মাটিতে পড়লে মারা যাবে। ভোলানাথকে যখন খবর দেওয়া হলো, চন্দ্রকে বাঁচানোর জন্য ভোলানাথ ছুটে গেল। চন্দ্র যখন মাটিতে পড়বে, ওই মাটিতে পড়ার আগে দেবের দেব মহাদেব করলেন না দেরি, ওই চন্দ্রকে তখন ললাটে ঠাই দিলেন তাড়াতাড়ি। তাহলে বাবা আপনারা বিচারটা করেন, সাত কি একটা না দুইটা? কয়টা হইল? একটাই তো। এনারা কি দিয়ে বুঝাই আর কোন? এই হচ্ছে ব্যাপার। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায়। আরো কিছু কথাই আছে বলিব সবাই। এইভাবে আমাদের পালাগান কয়েকখানা জিজ্ঞাসা করে গেল। একবার সাত বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল। তারপরে আর কি জিজ্ঞাসা করে গেছে? বলে গেছে আমি নাকি বিয়ে করতে গিয়ে একটা শাশুড়িকে ভালো জিনিস দেখাইছি, তাই তো মা? হ্যাঁ,
শোনো শোনো নারদ মুনি তোমারে জানাই, তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই। তাহলে সতী যেদিন মারা গেল, তো সতী মারার পরে তো আর দেবের দেব মহাদেব বিয়ে করে নাই, করেছিল না? করে না। নারদ মুনি একদিন গিয়ে কোন কর্ম করিল সেই কথাটা বলিব আমি, শুনে নিও ভালো। নারদ মুনি একদিন ভোলানাথের বাড়ি আনন্দেতে যায়, সেই জায়গাতে একটা ঘটনা ঘটিয়াছে যায়। নারদ মুনি একদিন ভোলানাথের কাছে গেছে, ভোলানাথকে গিয়ে বলছে মামা তোমার বাড়ি আর আসা যাবে না। বলছে কেন রে, আমার বাড়ি আসা যাবে না কেন? বলছে ইচ্ছা তো করে, কিন্তু তোমার বাড়ি আসলে পরে নিজের হাতে রান্না করে খাওয়ার লাগে, তাই মনে পেয়েছি যন্ত্রণা, তোমার বাড়ি আর আসা যাবে না। তাহলে মামা আমার কথা নাও, একটা মামি এনে দাও, আমি তো মাহারে জানাই, এক এক করে আসরে জবাব দিতে চাই। ও মামা তুমি আমাদের মামি এনে দিবে কিনা সেটা কর। ভোলানাথ ডেকে ডেকে নারদের কাছে কয়, নারদ ইচ্ছা তো করে, কিন্তু কি করবো বল, বয়স হয়ে গেছে বিশ্বের চরাচর, এই বুড়ো বয়সে আর কে মেয়ে দিবে বল। নারদ মুনি প্রত্যেকটা দিন ওই ভোলানাথের কানে গিয়ে ভ্যান ভ্যান করে, মামি এনে দাও, মামি এনে দাও, মামি এনে দাও। তো মানুষের বয়স যতই বুড়ো হোক, কিন্তু মনটা তো আর বুড়ো নয় বাবা। একদিন নারদকে হেসে হেসে এর কিরে ছলে কোন কর্ম করিল, আমি বিয়ে করে মামি আনবো বলে যাব ভালো। বিদায় গর হরি বলো, হরি বলো। কৌশল মানে ভোলানাথ এর কি করে কইছে, কয় দেখ তোরা যদি মামি আনতে পারিস, এই বুড়ো বয়সে যদি আমাকে বিয়ে দিয়ে দেয়, তাহলে আমার করতে কোনো আপত্তি নাই, দেখ তোরা মেয়ে দিয়ে দেখ। একদিন নারদ মুনি এই কথা শোনার পরে কোন কর্ম করিল, সেই আবারে গিরি রাজা বাড়ি যখন গেল, গিরি রাজার বাড়ি আছে একটা যুবতী মেয়ে, তাই তার নাম গৌরী হলো, জবাব দিব তাই। নারদ মুনি কথা শোনার পরে চলে গেছে গিরিরাজার বাড়ির ধারে। গিরিরাজার বাড়ি যুবতী মেয়ে আছে, যার নাম হচ্ছে গৌরী। নারদ মুনি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, গিরিরাজা মেনে নিয়েছে। বিয়ে পাকা করে নারদ মুনি হরিগুণ গান গাইতে গাইতে ওই ভোলানাথের কাছে এসে বলে, মামা আর চিন্তা নাই, মামি আমরা পেয়ে গেছি, আর রান্না করে খাওয়াও লাগবে না, মামি এসে রান্না করবে, আমরা খাবো। হ্যাঁ এই কোথায় বিয়ে ঠিক করলি? কয় গিয়েছিলাম গিরিরাজার বাড়ি, তার বাড়ি আছে সুন্দর একটা নারী, তার নাম কি? তার নাম হচ্ছে গৌরী। বয়স কত রে? কয় বয়স তো 10। কয় বলিস তো ফটাফট, এই বয়সে বিয়ে টিয়ে দিবে তো? কয় চিন্তা করো না, তুমি খালি বড় হয়ে চুপচাপ থাকো, অমুক দিন বিয়ে। হ্যাঁ ভোলানাথকে যখন এই খবর দিল, আনন্দ বটে পায়, অমুক তারিখে মামার বিয়ে বলিলাম তোমার। তাহলে পরশুদিন বিয়ে। নারদ মুনি মনের মতন করে ভোলানাথকে বর যে সাজালো, নারদ মুনি নিজে কিন্তু বর কর্তা হলো। একটা বর কর্তা লাগে আপনাদের দিকে?
যারা বিয়ে করতে তারা বর করতে লাগে, কি জানো বাবা আপনাদের এদিকে আছে কি না আসেনি, আমাদের দিকে আছে। তো ভোলানাথকে মনের মতন করে বর সাজাইছে, আর নারদ মুনি হচ্ছে বর কর্তা, ও চলে আগে আগে অডিশনে বিয়ে হচ্ছে। হ্যাঁ। তো ভোলানাথকে বর সাজিয়েছে, নারদ মুনি হচ্ছে বর কর্তা সেজেছে। ওই আগে চলে, ভোলানাথ পিছিয়ে চলে, আর ভোলানাথের পিছিয়ে আছে বরযাত্রী। তাহলে বরযাত্রীকে, বরযাত্রী হলো নন্দী ভিঙ্গি, সাপ ছিল তাই। এই তো সবাই বরযাত্রী, বলিলাম সবাই তাই বর হরিবল, ভোলানাথের নামে হরিবল। ভোলানাথ মনের আনন্দে বিয়ে করতে যাবে, আহা বলিলাম তোমায়। বরযাত্রী ছিল নন্দ ভিঙ্গি, সাপ ছিল সে তাই। নন্দী ভিঙ্গি আর বনের হচ্ছে সাপ, ভূত বেরো। হ্যাঁ, এলো হচ্ছে দেবের দেব মহাদেবের বরযাত্রী, মনের আনন্দে বিয়ে করতে যাচ্ছে। তো বিয়ে করতে যখন গেল, আমাদের হিন্দু ধর্মের একটা নিয়ম আছে। নিয়মটা কি? বর যখন প্রথমে আসে সঙ্গে সঙ্গে কি বিয়ের পিড়িতে বসে? বসে না। কি করে? মায়েরা 5 জন মিলে 7 জন মিলে কোন কর্ম করিল, বরণ ডালা নিয়ে কিন্তু বরণ যে করিল। বিদায় বর হরিবল। যখন গিরিরাজার স্ত্রী মেনকা শুনতে পায় যে আমাদের জামাই চলে এসছে বিয়ে করার জন্য, 5 জন মিলে 5 জন মেয়ে ওই সালুন বাতিতে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে ধান দুব্বা দিয়ে এখন বরণ করতে যাবে। তো বরণ করতে যাবে, ঠিক ইতিমধ্যে যখন ওই জামাইয়ের দিকে তাকায়, ওই জামাইয়ের মূর্তি দেখে এরা ভয় পেয়ে। কেন? মাথায় ছিল সাপ, গলায় সাপ, কোমরে সাপ, জানেন সর্বজন। এই সব যদি আমাদের করে গো দর্শন, মানে ভয় পেয়ে আর কেউ বরণ করতে যায় না, থমকে দাঁড়িয়ে গেছে। কয় মনে পেয়েছে যন্ত্রণা, ভুল করে আজকে আর বরণ করা যাবে না। কেন? ওই যে সাপগুলো সব এইভাবে আছে। তো মেয়ে ছেলেগুলো বরণ করতে গিয়ে দেখে সর্বনাশ, এই জামাইয়ের মাথায় সাপ, গলায় সাপ, কোমরে সাপ, তাহলে তো বরণ করা যাবে না। যদি একবার সবল দেয়, 100 বলে ছবি, হ্যাঁ বরণ করা যাবে। অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকার পরে নারদ মুনি দূর থেকে চিন্তা করে, হ্যাঁ ব্যাপারটা কি, এরা বরণ করতে আসে না কেন? আমি হচ্ছে বরকর্তা। নারদ গিয়ে তখন আবার কোন কর্ম করিল, নারদ তখন ওই জায়গাতে তখন নিজে গেল। ও দিদা, কি ব্যাপার? আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বরকে নিয়ে তোমরা বরণ করবে না, বরণ ডালা নিয়ে আসো। নারদ শোনো 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 শোনো, ইচ্ছা তো করে দাদু ভাই, বলতে অসুবিধা নাই, যাবো কেমন করে? ওই যে সাপগুলো যেইভাবে আছে। ও তোমরা সাপের ভয়তে বরণ করতে যাচ্ছ না? বলছে হ্যাঁ হ্যাঁ ওই জন্য। তাহলে কি করা যায়? বলছে কোনো চিন্তা নাই, আমার নাম নারদ, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কি? বলছে দেখো এটা তো রাজবাড়ি, তো রাজবাড়ির বাইরে ঈশ্বরমূলের গাছ পাওয়া যাবে? বলছে হ্যাঁ পাওয়া যাবে। বলছে একটা কাজ করো, ঈশ্বরমূলের গাছ এনে ওই গোবরের সঙ্গে ভরো। মামা আপনারা বরণ ডালার মধ্যে গোবর দেন। তাহলে গোবর কবে সৃষ্টি হলো? ওই সেদিন থেকে। হ্যাঁ, নারদ করলেন না দেরি, মেনকাকে বললেন তাড়াতাড়ি দিদা আমার কথা নিবা, রাজবাড়ির বাইরে যাবা, রাজবাড়ির বাইরে গিয়ে ঈশ্বরমূলের গাছ এনে গোবরের সঙ্গে মিশিয়ে ওই বরণ ডলায় রাখবে। বরণ যখন করতে যাবে একটা সাপও থাকবে। নারদের কথা শোনার পরে কোন কর্ম করিল, রাজবাড়ির বাইরে গিয়ে গাছ যখন নিয়ে এলো, ঈশ্বরমূলের গাছ এনে গোবরের সঙ্গে মিশিয়ে ওই বরণ ডালায় রাখছে। এটা তো আর ভোলানাথ জানে না যে এই বেটা মন্ত্র দিয়ে এসছে। এবার এরা 5 জন মিলে ওই বরণ ডালা নিয়ে গেছে বরণ করার জন্য। তো
তো বরণ ডালা নিয়ে গিয়ে বরণ কিভাবে করে মা, এটা আপনারা ভালোভাবে জানেন তাই না? কি করে? নিচ থেকে তখন বরণ ডালা উঠালো, জানেন সর্বজন। মাথায় তখন ঠেকালো যে মনির মতন, দাইগর হরি বলো। ওই নিচ থেকে বরণ ডালা উঠিয়ে যখন মাথার মধ্যে ঠেকাইছে, আর সাপের শত্রু ঈশ্বরমূলের গাছ, ওই ঈশ্বরমূলের গন্ধ পেয়ে মাথার সাপ চিন্তা করে, বাবা আমি তো থাকতেই পারবো না, তো মরেই যাবো। ওই বরণ ডালা যখন মাথার ঠেকাইছে, ওই মাথার সাপ বন্দর ছুটে লাফ দিয়ে পশ্চিম দিকে দৌড় দিছে। লাফ দিয়ে পশ্চিম দিকে দৌড় দিছে। যখন সাপ পশ্চিম দিকে দৌড় দিল, ভোলানাথের মাথায় জটা ছিল, জটা থপ করে মাটির মধ্যে পড়ে গেছে। তাহলে একটা সাপ গেল, আর দুইটা। আবার কিন্তু বরণ ডালা উঠাইয়া বটে লয়, বুকের মধ্যে বরণ ডালা যখনও বটে খায়, মনের আনন্দে সবাই মিলে কোন কর্ম করিল, বুকের মধ্যে বরণ ডালা ঢাকায়া বটে দিল। যেমনি বুকের মধ্যে ওই বরণ ডালা ঠেকাইছে, ওই গলার সাপ বন্দর ছুটে ওটা পাক দিয়ে উত্তর দিকে দৌড় দিছে। থাকে আর কয় জীবন যদি থাকে পরে দেখা হবে, সাপের কথা এটা। ওটা উত্তর দিকে যখন দৌড় দিল, ওটা চলে গেল। তাহলে থাকে আর একটা। আবার যখন সবাই মিলে কোন কর্ম করিল, বরণ ডালা কোমরের মধ্যে ঢাকায়া বটে দিল। হৃদয়গর হরি বলো, হরি বলো, হরি বলো। দুইটা চলে গেছে গন্ধর ছুটে, থাকে আর একটা। আগে তোর বেল ছিল না মা, ওই বাঘের ছালটাকে বলা হয়েছিল ওই সাপটাকে তুই এটা ধরে রাখিস, তুই যদি চলে যাস তাহলে আমার অসুবিধা আছে। হরি বল, তুই কিন্তু যাবি না, ভুল করেও যাবি না, কেমন? ওটা বলো না, তো বলে রাখছি। তো ওরা তো করে নাই দেরি, ওই বরণ ডালা উঠিয়ে কোমরের মধ্যে ঠেকাইছে তাড়াতাড়ি। ও কিন্তু অনেকক্ষণ ধরে দম বন্ধ করে আছে, অনেকক্ষণ ধরে। যখন আর সহ্য করতে পারলেন না, তখন ওই কোমরের সাপ কয়, বাবা যদি বাইসে থাকি পরে দেখা হবে, আমি এবার যাই। সবাই মিলে আবার তখন কোন কর্ম করিল, বরণ ডালা কোমরের মধ্যে ঢাকায়া দিল। যখন বরণ ডালা ঢাকাইছে, ওই কোমর সাপ পাক দিয়ে ওটা পূর্ব দিকে দৌড় দিছে বন্দর ছুটে। যখন ওটা পূর্ব দিকে দৌড় দিল, তো বাঘের ছাল, মানে যে কোনো ছাল চামড়া যখন শুকায় যায়, তখন ওটা কেমন হয় মা? পাপড়ের মতন খড়খড় হয় না? হ্যাঁ, ওই কোমরের সাপ যখন পূর্ব দিকে দৌড় দিল, ওই বাঘের ছাল কি আর থাকে? ওটা থপ করে নিচের মধ্যে পড়ে। তাহলে বাঘের ছাল পড়ে গেল, সাপ চলে গেল, আর মাঝখান থেকে ছোট একটা সাপ বের হলো। সবাই মিলে সাত বদনে হরি হরি বলো, হরি বল। আচ্ছা বলেন, এই হারামজাদার সঙ্গে পারা যাবে? ও যদি মন্ত্রটা না দিত তাহলে এই কাণ্ডটা কি ঘটতো? দেবের দেব মহাদেব বর যারা বিয়ে করতে প্রথম যায়, তখন দেখবেন ওর একটু মুখটা কিন্তু আলাদা হয়। ও নিজে মনে করে বর, চারটিখানি কথা নেই, মানে নিচে যে কি হচ্ছে উপরে কি হচ্ছে ভোলানাথ কিছুই জানে না, তো সাধু মানুষ। আর এই নারদ বাটার দিকে মন্ত্র দিয়ে এই কাজ করায় দিছে। বাঘের ছাল পড়ে গেল, মাঝখান থেকে ছোট্ট একটা সাপ বের হয়ে গেল। তাহলে কার জন্য হলো? এই বেটার জন্য। শোনো শোনো নারদ মুনি, আহা তোমারে জানাই, আমি এক এক করে জবাব দিলাম ধর্ম সভায়। আরো কিছু কথা বলেছে মনে ভাবি, তাই আমি এক এক করে জবাব দিব ধর্ম সভায়। বলে গেছে আমার ধারে শোনো দিয়া মন, আহা হারের মালা পরো তুমি কিসেরই কারণ। তাহলে হারগুলো কার ছিল?
এটা নারীর হার না পুরুষের হার? তুমি হারগুলো বললে কেন? তাই তো মা? নারী শক্তি মহাশক্তি জানেন সর্বজন, বসে বসে তত্ত্ব কথা করিও শ্রবণ। শক্তির উপরে কিছু নাই আছে। আমি দুই কথাই বলতে চাই, শক্তির উপরে কিছু নাই। কেন বলছি কথাটা? যেদিন অসুরদের নিধন করতে করতে কোনো অসুর বংশ আর নাই, সেদিন শক্তি একা একা ঘুরে বেড়াচ্ছে। কি বলি আপনাদের ঠাই? সর্বপ্রথম গিয়েছিল ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে গিয়ে বললেন, ব্রহ্মা তুমি আমার কথা ধরো, তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করো। সেদিন ব্রহ্মা বলেছিল আমার পক্ষে সম্ভব না, আমি ছেলে হয়ে কি মাকে বিয়ে করতে পারি? এটা আমার পক্ষে সম্ভব না। কি বলি আপনাদের ধারে, ওখান থেকে ছুটে গেল কার কাছে? বিষ্ণুর কাছে। বিষ্ণুকে গিয়ে একই কথা বললেন, তুমি আমার কথা ধরো, তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করো। সেদিন বিষ্ণু বলেছিল আমার পক্ষে সম্ভব না, ছেলে হয়ে মাকে বিবাহ করা যাবে না, আমি গ্রহণ করতে তোমায় পারি না। সেদিন শক্তি রেগে গিয়ে বলেছিল, যদি আমাকে কেউ গ্রহণ না করো তাহলে আমি আর সৃষ্টিই রাখবো না, তাহলে আমি কি এইভাবে থাকবো? আমার কোনো উপায় হবে না। সেদিন বিষ্ণু বলেছিল সামনে এগিয়ে যাও, হয়তো তোমার একটা কোনো পথ বের হবে। সামনে যখন এগিয়ে যায় দেখতে পায় পঞ্চমুখে ভোলানাথ হরি নাম গায়। ভোলানাথকে গিয়ে বললেন, ভোলানাথ তুমি আমার কথা ধরো, তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করো। সেদিন ভোলানাথ বলেছিল আমার পক্ষে সম্ভব না, আমি তোমার ছেলে, তুমি আমার মা, মাকে কিভাবে ছেলে বিয়ে করতে পারি আমি তোমার কাছে বলতে চাই বরাবরই, আমার পক্ষে সম্ভব না। সেদিন শক্তি রেগে গিয়ে বলেছিল তাহলে আমি সৃষ্টি রাখবো না। সেদিন সৃষ্টিকে রক্ষা করার জন্য ভোলানাথ বলেছিল আমি তোমায় গ্রহণ করতে পারি, তাহলে তুমি আমার কথা নিবা, 108 বার মরে তোমাকে জন্ম নিতে হবে, তুমি আমার সঙ্গে সত্যটা করবা। 108 বার তুমি যদি মরে জন্ম নিতে পারো তবেই আমি তোমাকে গ্রহণ করতে পারি, তার আগে না। সেদিন শক্তি বলেছিল ঠিক আছে তাই করব। সেদিন একবার করে মরে, আর ভোলানাথ একটা করে হাড় কিন্তু কেটে কেটে নিজের কাছে রাখে। তাহলে 108 বার, 108 বার মরছে, একটা করে হাড় কাটছে আর মালা তৈরি করছে। তাহলে কার হার মা এটা? বাহ শক্তি, বাহ আমার আদ্যা শক্তি মহামায়, তাই তো? তাহলে 108 বার মরেছিল আর একটা করে হাড় কেটে রেখেছে। তাহলে কোথাকার হার? হরিবল হরিবল। মানে পুরুষদের একটা করে হার ঠিক আছে, কিন্তু মেয়েদের একটা হার নাই, কম আছে। এই জন্য এদের বাম্পারও নাই। এদের রাগ করতেছেন না তো? মেয়েদের গোপন কথা যদি কন সেটা 10 বছর পরে হলেও অন্যজনকে কবেই। তাহলে আপনাদের করছি না মা, এই যে আমার সঙ্গে যে আছে খুব ভালো শান্ত স্বভাবের মেয়ে, জয় গুরু, সব কথা পেটের মধ্যেই রাখে। কেমন? তাহলে জবাব হয়ে যায়। আচ্ছা আমি একটু আর চাপানটা দিতে পারবো তো? দেব? কব? বাহ বাহ, ঠিক আছে, তৈরি হও নারদ নাকি? তুমি খালি আমার খালি ঢিল ছুটিয়ে যাবে আর আমি খালি সহ্য করে যাবে, এটা তো হয় না বাবা। হ্যাঁ, টাকা নেওয়ার সময় সমান সমান, ওটা তো চলবে না, কষ্ট করে একটু নাও। আচ্ছা আমি তোমার কাছে বলতে চাই, আপনাকে কখন মামা বলে ডাকবে? আপনার যদি বোন থাকে, তার ছেলে হোক বা মেয়ে হোক, আপনার বোনের যদি ছেলে মেয়ে জন্মায় তবে কিন্তু আপনাকে মামা বলে ডাকবে এই ধরায়, তাই তো? তো দেবের দেব মহাদেব শিবের তো কোনো বোন নাই, তুমি আমাকে যে মামা বলে ডাকলে কোন সম্পর্কে ডাকলে? তুমি কোন সম্পর্কে ডাকলে? তুমি যে বুক জোর করে বলছো যে আমি তোমার ভাগিনা, হ্যাঁ এটা ঠিক, ও ভাগিনা মানে কোনো সম্পর্কের ভাগিনা, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি থেকে কিছুতেই ভাগিনা। ঠিকই বলেছে, আমি ভাগিনা, ঠিকই বলেছে। আমি তোমার কাছে জানতে চাই তুমি ভাগিনা না ভাগ্নে? ভাগ্নে যদি হবে আমার কাছে একটু খুলে কবে তুমি আমার কোন সম্পর্কের ভাগ্নে হলে, একটু পরিষ্কার ভাবে একটু নিজে মুখে বলবে। এই পেন্ডে একটা জিজ্ঞাসা গেল, আর একটা দিয়ে যাই, আর একটা দিই। আচ্ছা নারদ, তুমি আমার কথা নিবা, পরিষ্কার ভাবে জবাব দিবা। তোমার মুখটাতে এখন দেখতে পাচ্ছি ভালোই, তাই তো? শরীরটাও ভালো। একদিন তোমার লেজ হয়েছিল, একদিন তোমার লেজ হয়েছিল, তো কোন কেমন করে তোমার লেজটা হলো
আর তোমার এত সুন্দর মুখটা কেন ভল্লুকের মতন হয়েছিল একটু পরিষ্কারভাবে আমার কাছে একটু খুলে বলো। তোমার কাছে দুইখানা জিজ্ঞাসা করে যাই, মনের মতন যেন জবাবটা পাই, উল্টা পাল্টা যেন না বুঝো, কেমন? হ্যাঁ, মানে দেখা গেল আমি একটা বললাম ওই আর একটা শুনে বসতে থাকলো, তাই না? ছোট্ট একটা গল্প শুধু আসতে দাও। মানে এক দাদু নাতিকে নিয়ে এক প্লেনে চাপছে, কথাটা বোঝেন না? প্লেনে যখন চাপছে বলি আপনাদের কাছে, তো প্লেনে যারা উঠেছেন দেখবেন প্লেনে কিন্তু সুন্দরী সুন্দরী মেয়েরা থাকে, থাকে না? ওরা কিসের জন্য থাকে? আপনার যদি কোনো অসুবিধা হয় আপনাকে সাহায্য করার জন্য থাকে। তো দাদু আর নাতি এক সিটের মধ্যে বসে আছে, তো প্লেন সেবিকা এখন সবাইকে বলে বেড়াচ্ছে। আর যেই ছেলেটা 6 বছরের ছেলেটা বসেছিল, অপরূপ দেখতে, সুন্দর অপরূপ, রাজার মতন, ছেলের মতন চেহারা, গোপালের মতন দেখতে, গালগুলো ফুলে ফুলে ছিল। তো ওরকম ছেলে যদি গ্রামে থাকে সবাই তাকে ভালোবাসে, বাসে না কাকা? বাড়ি যে কার মায়ের ছেলে রে, দারুণ রে, এরকম বলে, কিন্তু সবাই করে না ওর ইচ্ছে করে। তো ওই প্লেন সেবিকা এখন সবাইকে বলে বেড়াচ্ছে, ওই ছোট বাচ্চার কাছে এসে বলে, হাই জেন্টলম্যান বাবু শোনা, হাই জেন্টলম্যান বাবু শোনা। গাল টিপি টিপি কয়, ছেলে কয় আমার নাম তো সোনা নয়, আমার নাম দীপঙ্কর, এই সোনা সোনা কয় কেন? দেখি আর কি কয়। হ্যাঁ, কি বলি আপনাদের ঠাই, ওই প্লেন সেবিকা আবার গাল টিপে কয়, হাই জেন্টলম্যান বাবু শোনা। ছেলে কয় সোনা না দেখলে মাসি আর ছাড়বে না। কি বলি আপনাদের ধারে যখন গাল টিপা মেরে হাই জেন্টলম্যান বাবু সোনা বলে, ছেলে করে নাই দেরি, প্যান খুলে সোনা দেখাইছে তাড়াতাড়ি। কি বলি আপনাদের ঠাই, যখন সোনা দেখালো ওই ছেলে মিথ্যা কথা নয়, প্লেন সেবিকা করে নাই দেরি, ঘরের ভিতরে গেছে তাড়াতাড়ি, কয় বাচ্চা ছেলে খিদে দিতে পাইছে, ঘরের ভিতরে গিয়ে রুটি আর কেক এনে দিয়েছে। তো এখন নাতি ওই ছোট ছেলে রুটি আর কেক পেয়ে আর আনন্দে খাচ্ছে। এখন দাদু বলছে, এই নাতি, বাসে সে বেশি, ট্রেনে সে বেশি, সোনা দেখালি এরকম যে ভালো খাবার দেয় এটা আমার জানা ছিল না। তো মনে আছে বাবু, তুই একা একা খাবি কেন, আমিও খাবো, এবার আয়, খালি আসলে হয়। আবার ওই প্লেন সেবিকা ওই পথ দিয়ে যাচ্ছে। এখন ওই বাচ্চাটার কাছে এসছে, বাচ্চাটার কাছে এসে বলে, হাই জেন্টলম্যান বাবু সোনা। বুড়ো কইছে, শালা আমাকে কইছে। বুড়ো করে নাই দেরি, ওই সোনা কথা শোনার পরে ধুতি উঠিয়ে পাকা সোনা দেখাইছে তাড়াতাড়ি। হরিবল হরিবল। যখন সোনা দেখালো, ওই প্লেন সেবিকা ঘরের ভিতরে গিয়ে দুটো শুকনো সুপারি আর একটা শুকনো লঙ্কা এনে হাতের মধ্যে দিল। হ্যাঁ, হাতের মধ্যে দিল। এখন নাতির হাতে আছে কি, রুটি আর কেক, আর বুড়োর হাতে আছে শুকনো সুপারি আর শুকনো লঙ্কা। এখন দাদু জিজ্ঞাসা করে নাতির কাছে, এই নাতি, কথাটা খাটি, তুই সোনা দেখালি তোরে খাবার দিল, আমিও তো সোনা দেখালাম, আমার শুকনো লঙ্কা দিল কেন? কয়, দাদু তুমি জানো না, তোমার পাইকে গেছে যেন হাতে শুকনো লঙ্কা ধরাই দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। যাই হোক, অসুবিধা নাই, আসেন এবার নারদ মুনি, দেখা যাক কোন কথা কয়। জিজ্ঞাসা তোমার কাছে, শিবের কোন বোন নাই, তুমি আমার কোন বোনের ছেলে? একটু নিজ মুখে যাও বলে, কেন শিবের কোনো বন্টন নাই, তুমি আমার কোন সম্পর্কে ডাকলে মামা? পরিষ্কার যেন জবাবটা পাই, ফাঁকি দেওয়ার চেষ্টা করো না নারদ মুনি গোসাই। একটা জিজ্ঞাসা গেল, 2 নম্বরে তোমার কাছে করতে যাই ভালো, তোমার মুখটা ভালো ছিল, তুমি কবে তোমার এই মুখটা ভল্লুকের মতন হয়েছিল, একটু পরিষ্কারভাবে আমার কাছে একটু খুলে বল। জয় গুরু। এখনকার মতন বসি, নারদ মুনিকে এখন পাঠাই, আসবেন নারদ মুনি ঋষি। হরিবল হরিবল, জয় গুরু। জয় রাধে। সকলে একটু জাগুন, ঘুমাননি তো কেউ? মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই শিব এমন করে জবাব দিছে না, মাঝখান থেকে সবাই উঠে উঠে পালাই গেছে, জানেন? মানে এই কলিযুগের চুল কাটার স্টাইল যেমন হয়েছে বাবা, আমার দেখেছেন তো? মানে টাকা খরচা করে চুল কাটে, কেমন করে কাটে? পার্লারে গেলে পরে বা সেলুনে গেলে পরে জায়গায় জায়গায় চুল থাকে আর জায়গায় জায়গায় ফাঁকা। হ্যাঁ, মানে সেই রকম হয়ে গেছে জায়গার অবস্থা। মানে মাঝখানে মাঝখানে চুল আছে আবার নাই, এই কলিযুগের চুল কাটার স্টাইলটাই তাই। তাতে অসুবিধা নাই, উপরে থুতু পেলে যে নিজের গায়ে থুতু পেলে, এই শিব কিন্তু একবারও ভাবে নাই গো। যদি ভাবতো তাহলে আর এই কথাটা বলে যেত না। ও যেন মনে না করে যে ও ভগবান হয়ে আমাকে জিজ্ঞাসা করেছে, আমি পারবো না। হ্যাঁ,
একুশ হই, আমি তোমার ভাগ না কি বাবা? ওর পরে আমার জন্ম হয়েছে, ওর জন্ম আগে আমার জন্ম পরে। এখন দেখবেন মায়ের থেকে বা বাবার থেকে সন্তানের ব্রেন কিন্তু আরো বেশি দুঃখর হয়, তাই না? হ্যাঁ, তাই জবাব দিব তার আগে একখানে গান গাই, কেমন? তাই আমার ভোলানাথ কিন্তু দেখবেন মা কৃষ্ণ নাম শুনতে খুব ভালোবাসে, তাই সে জায়গায় দাঁড়িয়ে গানখানি গাইবো, কেমন? আমার ভোলানাথ যদি কৃষ্ণ নাম শুনে, হরি নাম শুনে পাগল হয়ে যায়, তার কখন কোথায় কি পড়ে থাকে সে কিন্তু ঠিক ঠিকানা রাখে না, তার কিন্তু ধ্যান থাকে না। তাই সে জায়গায় দাঁড়িয়ে একখানি সুন্দর নাম গাইবো, কিন্তু একটা গান গাইবো, তারপরে ঠিক মতো উত্তর দিতে যাব, কেমন? তা শুনুন গানের ভাষায় কি বলছে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সবাই নাচ রে মন এই বৃন্দাবনে। সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো, কেমন? চলো। এতক্ষণ ধরে বসে তো তত্ত্ব কথা শুনছি, নাকি আবারও শুনবো? কিন্তু এর মাঝে একটু বৃন্দাবন দর্শন করব, তো একটু সবাই জেগে উঠি। সবাই হাত তোলো মা, দু বাহু তোলো। এই তো কৃষ্ণ নাম করতে লজ্জা কিনা ভাই, দিন থাকিতে নয়। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। সবাই আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে। আহা বাবা, চলো সবাই মিলে।
চল 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 বৃন্দাবনে যাই সবাই আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে ও দিদা ওদিকে নাচো সবাই যেন নেচে উঠে ওই যে মাঝখানে যাও মাঝখানে সবাই এমনি উঠে যাবে যাও ওখানে যাও ওখানে যাও হ্যাঁ ছাড়ো এই ভবেরি আশা আশা কৃষ্ণ নামে করো নেশা নেশা ছাড়ো এই ভবেরি আশা আশা কৃষ্ণ নামে করো নেশা নেশা তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই সবাই হরিবল 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 তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে তুই বাহু তুলে নাচো রে মন পথে পথে নাচো রে মন কৃষ্ণ বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন তুই বাহু তুলে নাচো রে মন প্রেমানন্দে নাচো রে মন তুই বাহু তুলে তাই আমার কাছে কি কি জিজ্ঞাসা করে গেছে মা তুমি আমার কোন সম্পর্কের ভাগনা আমার তো বোন নেই তাই তো হ্যাঁ উনার নাকি বোন নেই আমি ওর কোন সম্পর্কের ভাগনা আর আমার নাকি একদিন লেজ হয়েছিল কোন দিন কি হয়েছিল সেই কথাটাই জানতে চাইলো মার মুখটা হনুমানের মতো হয়েছিল মা হ্যাঁ তাই ভালো আমি জবাবটা দেব মানে একদিন কি হয়েছিল আমি এই যে নারায়ণ নারায়ণ নাম করি আমার মুখে কৃষ্ণ নাম নাই মা সেই জায়গায় জিজ্ঞাসা করেছে কি কথাটা কিন্তু একটু উল্টা পাল্টা বলে ফেলেছে হ্যাঁ। যাক অসুবিধা নাই আমি সাজিয়ে সাজিয়ে বলবো তাই একটা সুর ধরি সুন্দর করে জিজ্ঞাসা করি তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই আমি সুন্দর করে জবাব দেব আপনারা শুনিবেন সবাই একখানা জিজ্ঞাসাই আমার কাছে গো করে গেছে দাম ধরে ধরে এক এক করে করব সমাধান আমার কাছে ভুলে গেছে আমি জানতে চাই আমার তো বাবা বোন নাই তুমি কেমন ভাগ্নে হও আমার কাছে বলে গেছে তুমি আমার কোন সম্পর্কের ভাগনা তুমি বলেছো কিন্তু আগে পিছে দেখো নাই যে আমি যদি কথাটা বলতে যাই আমি সেই লজ্জায় পড়ে যাব উপরে থুতু ফেললে নিজের
রাস হয়েছিল, রাস হয়ে একদিন রাসের চাকা ঘুরবে, সেখানে আয়োজন করেছে গর্ভবতী মহিলারা যিনি সেই চাকার উপরে উঠবে। বৃন্দাবনে সেই রাসের চাকা ঘুরবে, সেই চাকার মধ্যে যারা গর্ভবতী মহিলা হয় তারা বাবা সেখানে যাবে, পুরুষ যাওয়া চলবে না, পুরুষ যাওয়া চলবে না। কিন্তু সেদিন কি হয়েছিল, ভোলানাথ বলছে দেখতে পাচ্ছে আমার মামি পার্বতী, সেও কিন্তু সেখানে যাচ্ছিল। আর ভোলানাথ দেখতে পেয়ে সে হঠাৎ করে মামির কাছে বলল, ওগো তুমি একা একা সেই জায়গায় যাবে, আমাকে নিয়ে যাবে না? আমার তো যাওয়ার ইচ্ছা করে, আমি সাধু সঙ্গ ভালোবাসি, ভক্ত সঙ্গ ভালোবাসি, আমারও তো যেতে ইচ্ছা করে, তাই বলি তোমার ধারে তুমি কি একা একা যাবে? সেদিন বলেছিল না, সেখানে পুরুষ যাওয়া চলবে না। কিন্তু ভোলানাথ বলেছিল আমি পুরুষ থাকবো না, তো আমাকে নারী সাজাই নিয়ে যাও। সেদিন কি করেছে মা, আমার মামির শাড়ি পরেছে, শাড়ি। আরে বেটা তুই যতই পর শাড়ি, তোর নিচে বড় বড় দাড়ি। কি আছে না বসে, ভোলানাথের দাড়ি আছে না, তিনি তো সাধক মানুষ। ভোলানাথের যে শাড়ি পরছে সব ঢাকা থাকবে বাবা, কিন্তু নিচে যে দাড়ি ঝোলে সেটা কি ঢাকা যাবে? হ্যাঁ, সেটা তো কাটাও যাবে না, উনি তো সাধক মানুষ। তাই কি করেছে, সেখানে যাওয়ার পরে ভোলানাথ কিন্তু বাবা রাসের চাকাতে উঠে পড়েছে, যে চাকাটা ঘুরবে সেই চাকায় সবাই মহিলা ছাড়া পুরুষ যাওয়া যাবে না, পুরুষ গেলে ওখানে অমঙ্গল হবে। সেই কি করেছে, পুরুষ, সে তো পুরুষ বাবা, ভোলানাথ তো পুরুষ, সে নারী বেশ ধরে সেই চাকার মধ্যে উঠে পড়েছে। হঠাৎ করে চাকা ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে থেমে যায়। থেমে যাওয়ার পরে একে অপরের সঙ্গে সবাই আলোচনা করতে শুরু করে, বলে আমরা এতদিন রাসের চাকায় উঠেছি, এতদিন ঘুরেছি, কোনোদিন তো এরকম বন্ধ হয় নাই, তাহলে আজকে বন্ধ হলো কেন? হয়তো কোনো পুরুষ উঠেছে, কোন পুরুষ উঠেছে বলে আজকে সেই ধর্মের চাকা ঘোলা বন্ধ হলো এই ভূমণ্ডলে। তাই তখন সবার মধ্যে আলোচনা করতে করতে দেখো সবাই আলোচনা করে, শুনিলে নিশ্চয় হঠাৎ করে দেখতে পাই ভোলা মহেশ্বর। হঠাৎ করে দেখতে পেল গো, দেখো ভোলা মহেশ্বর। সবাই তখন থমকে দাঁড়ায়, শুনিলে নিশ্চয়। হ্যাঁ, হঠাৎ করে দেখতে পেল, কোথায় আছে কোথায় আছে খুঁজতে খুঁজতে দেখে এক জায়গায় বাবা শাড়ির নিচে দাড়ি ঝুলে। এখানে দাড়ি ঝুলে কেন, ব্যাপারটা কি? যে এই না ঘুমটা উঠিয়ে দেখলো, দেখে হঠাৎ করে এই ভোলানাথ ঘুমটার ভিতরে আছে। এই যে ভোলানাথ, ভোলানাথ ঘুমটার ভিতরে আছে। তখন সবাই মনে পেল তাপ, ভোলানাথকে সব নারীরা মিলে করলো অভিশাপ। ভোলানাথ, আজকে তুমি জগতের পিতা হয়ে এই কাণ্ডটা করে গেলে, তুমি জগৎ পিতা, তোমার উপরে বৈষ্ণব নেই। আজকে আমাদের মনে কত আশা, আমরা রাসের চাকায় ঘুরবো, আর তুমি আমাদের আশা ভঙ্গ করলে। তাই তোমায় আমি বলছি, আমি মনে পেয়েছি তাপ, তোমায় করছি অভিশাপ। তুমিও আমাদের মতো একদিন গর্ভবতী হবে, সেই কথাটাই আমি ওগো যাইলাম যে বলে। তখন কি করলো, সবাই মিলে ভোলানাথকে অভিশাপ করলো বাবা। ভোলানাথকে অভিশাপ করলো, আমাদের মতোই তুমি একদিন যন্ত্রণা ভোগ করবে। নারীর যন্ত্রণা বাবা, নারী যাদের আছে দেহের মাঝে তারাই বুঝে যে নারীর কেমন কষ্ট। তাই একদিন অভিশাপ করার পরে সেই শিব কি করলো বাবা, একদিন যাই দুদিন যাই করতে করতে 10 মাস 10 দিন পার হয়ে যায়। তখন বাবা ছেলে মানুষের যদি পেটটা বড় হয় কেমন একটা লাগে না?
ছেলে মানুষ গর্ভবতী হয়েছে, ভাবলেই তো কেমন একটা লাগে। সে গর্ভবতী হওয়ার পরে কি হয়েছে বাবা? সে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, তখন শিবের বাবা প্রসব যন্ত্রণা